স্বাগত জানাচ্ছি এই দিন মিটিং এ এবং সবাইকে মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত খুশি যে আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে সবাই জয়েন করেছেন। আপনারা জেনে খুশি হবেন যে গতকালকে আমরা বাংলাদেশ সকল গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়দের সাথে মিটিং করেছি। এখন আমরা নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়দের সাথে মিটিং করেছি। আজকে মর্নিং আমরা সকল গভর্নমেন্ট মেডিকেল কলেজের যারা এই কমিটি আছেন চেয়ারম্যান মেম্বার এখন আমরা আমার নন গভর্নমেন্ট করেছি, কিন্তু আমরা একই কথা বলছি শুধু মিটিংটাকে একটু ভলিউমটা ছোট রাখার জন্য। আপনারা জেনে থাকবেন যে আমরা 2025 সালের 19শে ফেব্রুয়ারি ঢাকাতে কাউসার তুমি করে রাখো ঢাকাতে আমরা সিডাপ মিলনায়তনে উপদেষ্টা ম্যাডামের উপস্থিতিতে, বিশেষ সহকারী স্যারের উপস্থিতিতে, সচিব মহোদয়, ডিজি মহোদয়ের উপস্থিতিতে সকল অধ্যক্ষ মহোদয় গভর্নমেন্ট সবাইকে নিয়ে আমরা ঢাকাতে মিটিং করেছি কাউন্সিলের। আমাদের তৈরিকৃত সকল ডকুমেন্ট তাদের কাছে আমরা তখন দিয়েছি। আমরা এরপরে পরিক্রমায় সম্মানিত অধ্যক্ষ মহোদয়দের সাথে আমরা সবসময় লেগেছিলাম, আমরা চেয়েছিলাম প্রত্যেকটা মেডিকেল কলেজে আলাদা করে অধ্যক্ষ মহোদয়ের পক্ষে ওই কলেজের অ্যাক্টিভিটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত আমরা মিটিং শুরু হয়ে গিয়েছে, আপনি শুনতে থাকুন, আপনি মিউট করে মিটিং শুনতে থাকুন স্যার আপনি মিটিং চলছে। তো আমরা সেই ফেব্রুয়ারির মিটিং এর পরে আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছে সমস্ত কমিটির আমরা কমিটি ফর্ম করে কমিটি আমরা বলেছি কমিটি ফরমেশন আমরা বলেছি আমি কমিটি ফর্ম করে বলেছি যে কমিটির ফরমেশনের মধ্যে বলেছি থাকবেন এবং এটাও বলেছিলাম যেন বেসিক ভাবে আপনারা কমিটি পাঠিয়েছেন। আজকে আমরা সকল নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ইনক্লুডিং আরবি মেডিকেল কলেজের ওই কমিটির সম্বন্ধে চেয়ারম্যান মেম্বার সেক্রেটারির সাথে কথা বলছি। আমরা মনে করি, কাউন্সিল মনে করে আপনারা হলেন ওই কলেজে অধ্যক্ষ মহোদয়ের পক্ষে এক্রিডিটেশন কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার ফ্রন্ট লাইন ফাইটার। আমি ফাইটার শব্দের এই জন্য বললাম যে আমরা আসলে আমাদের দেশে কনটেক্সটে পিছিয়ে আছি। 2023 নভেম্বরে এক্রিডিটেশন আইন পাস হওয়ার পরে 24-এ যে কাউন্সিল ফর্ম হয়েছিল, পরবর্তীতে 5 আগস্ট পরে কাউন্সিল রিফর্ম হওয়ার পরে আমরা 16 অক্টোবর থেকে কাজ শুরু করি। বিগত বছরের আমরা ডিসেম্বরের মধ্যে, নভেম্বরে আমরা অ্যাপ্লাই করি এবং ডিসেম্বরের মধ্যে আমরা এলিজিবল হই, আমাদের তৈরিকৃত সকল ডকুমেন্ট পাঠিয়ে আমরা এলিজিবল হই। আপনারা জেনে খুশি হবেন যে বছর অক্টোবরের শেষ দিকে 25 থেকে 30-এর মধ্যে প্রতিনিধি বাংলাদেশে সফরে আসবেন, তারা কাউন্সিল এবং একটা মেডিকেল কলেজ প্রদর্শন করবে। এবং আরেকটা মাইলস্টোন অ্যাক্টিভিটি যেটা কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, অ্যাজ পার পার্লামেন্ট অ্যাক্ট আমরা দেশের সকল মেডিকেল কলেজ, আইনে বলা আছে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আইএসটি ম্যাক্স, নার্সিং, পোস্ট গ্রাজুয়েট এডুকেশন সবগুলোর কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য দেখভাল করার দায়িত্ব মহান জাতির সংসদ এই কাউন্সিলকে দিয়েছে। আমরা আমাদের সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর, আমরা সেই বিষয়টা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমেই আন্ডারগ্রাজুয়েট মেডিকেল কোর্স বা গ্রাজুয়েশন কোর্স, এমবিবিএস কোর্স ধরেছি বা মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে ধরেছি। আমরা মনে করি এই গ্রাজুয়েশন কোর্স বা এমবিবিএস কোর্সে এই দেশের মেডিকেল শিক্ষার মানে ভিত্তি, সেই ভিত্তি শক্ত হলে সঙ্গত কারণে পোস্ট গ্রাজুয়েট এডুকেশন শক্ত ভালো হয়ে যাবে। তো সেই লক্ষ্যে আমরা কাউন্সিল আগামী নভেম্বর থেকে পার্লামেন্ট কর্তৃক প্রদত্ত আইনের বলে আমরা আমাদের আইনের 3য় ধারা বলা আছে, এই আইনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মেডিকেল শিক্ষার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য, এক্রিডিটেশন দেওয়ার জন্য এই কাউন্সিল বিগত যে কোনো আইন থাকুক না কেন, এই আইনের পর থেকে এই কাউন্সিলের ম্যান্ডেট হলো দেশের মেডিকেল শিক্ষার এক্রিডিটেশন সনদ প্রদান করা। আমরা সেই সনদ প্রদানের লক্ষ্যে সমস্ত ডকুমেন্ট তৈরি করেছি। আমরা ফুল ইকুইপ এবং 2025-এর 1 নভেম্বর থেকে যে কোনো মেডিকেল কলেজ এই কাউন্সিলের কাছে এক্রিডিটেশনের জন্য আপনারা আমাদের আবেদন করতে পারেন। আমরা মনে করি যে কোনো মেডিকেল কলেজ, গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, আমাদের কাছে এদেশের মেডিকেল কলেজ হিসেবে বিবেচিত হয়। এবং আমরা সেই জন্য প্রথম মিটিংটা উপদেষ্টা ম্যাডাম, বিশেষ সহকারী স্যার সহ মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ডিজি মহোদয় সহ আমরা সেই মিটিংটা সবাইকে দিয়ে
আমরা সেই মিটিং এ সম্পন্ন করেছেন। তো আমরা আশা করি 1 নভেম্বর থেকে 1 নভেম্বর এই বছরের 25 সালে যে কোনো মেডিকেল কলেজ অ্যাপ্লাই করতে পারবে। আমরা আশা করি আপনার মেডিকেল কলেজ হোক, প্রথম মেডিকেল কলেজ যিনি এই কৃতিত্বের দাবিদার হবেন যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাক্রিডিটেশন করেছেন। অ্যাক্রিডিটেশন করার জন্য যে ফর্মাল অ্যাপ্লিকেশন সেটা আপনাদেরকে আমরা দিয়ে পাঠাবো, সেটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এসএআর সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট ফিল আপ করে সাথে 1 লক্ষ টাকা এটাই দিয়ে ফিল আপ করতে হবে। পাঠালে পরে কাউন্সিল 45 দিনের মধ্যে আপনাদেরকে জানাবে যে আপনার কলেজ সাইট ভিজিটের জন্য এলিজিবল কিনা। সাইট ভিজিটের জন্য আমরা কাউন্সিল থেকে 6 জন আমাদের ট্রেন্ড অ্যাসেসরকে পাঠাবো, যারা ওখানে গিয়ে 3 দিন মিনিমাম 3 দিন থেকে আপনাদের সমস্ত বিষয় দেখবে। যে বিষয়গুলো আপনারা সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে কাউন্সিলকে পূর্বেই পাঠিয়েছিলেন, যে পাঠানো জিনিসগুলো আমাদের টেকনিক্যাল কমিটি ওটাকে রিভিউ করে যদি ওই কমিটির বিবেচনায় 11টা আইডেন্টিফাইড স্ট্যান্ডার্ডের মধ্যে যদি প্রতিটাতে মিনিমাম 60 বা সব মিলিয়ে 70% পায়, তবেই মাত্র ওই কলেজে আমাদের পরিদর্শক যাবে, আদারওয়াইজ যাবে না। আমরা এখানে জানি কোন মেডিকেল কলেজ যদি সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রাথমিক আবেদন বিবেচিত না হয়, তাহলে পরবর্তী 6 মাসের মধ্যে সে অ্যাপ্লাই করতে পারবে না। আর পরিদর্শন হয়ে গেলে কোনো মেডিকেল যদি অ্যাক্রিডিটেশন না পায়, পরবর্তী 1 বছর মধ্যে করতে পারবে না। বা যদি এই হোল প্রক্রিয়ার মধ্যে কোথাও যদি কোনো ধরনের ফলস ফেব্রিকেটেড বা ভুল ইনফরমেশন থাকে, তবে সেক্ষেত্রে ওই কলেজ পরবর্তী 2 বছরের জন্য আর অ্যাপ্লাই করতে পারবে না। তো ফাইনাল অ্যাপ্লিকেশন করার জন্য পরবর্তী সময় আমরা আপনাদেরকে আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে এবং সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের কাছে দেয়াই আছে এবং 10 লক্ষ টাকা প্রেরণ করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তখন আমরা 6 জনকে ওখানে পাঠাবো, যাদের পার ডিএম তাদের ফিস কাউন্সিল থেকে বিয়ার করা হবে, কিন্তু লোকাল লেভেলে আপনাদেরকে তাদের থাকা খাওয়া দাওয়া এবং লোকাল ট্রান্সপোর্টেশন ব্যাপারে সেই খরচটা আপনাদের বিয়ার করতে হবে কাউন্সিলের মাধ্যমে। এখন আসলে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে 11টা স্ট্যান্ডার্ড আইডেন্টিফাইড তার সাব পয়েন্ট দেয়া। যখন আপনার সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা ফিল আপ করবেন, আপনাকে যৌক্তিক উত্তরটা দেবে এবং সাথে সাথে এভিডেন্স গুলোকে আপনাকে দিতে হবে, ফিল আপ করতে হবে। এভিডেন্স আপনি সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট ফিল আপ করলেন, আর সাথে সাথে এভিডেন্স গুলোকে আপনারা Recording stopped. এবং প্রত্যেকটা রিপোর্টের সাপোর্টিং এভিডেন্স গুলোকে আপনাদেরকে আমাদের কাছে স্ক্যান করে নিতে হবে এবং ওই পুরো কিন্তু ফিল্ড আপ সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের হার্ড কপি এবং ওই এভিডেন্সের হার্ড কপি আমাদেরকে দিতে হবে। আর পুরো বিষয়গুলো 11টা ফোল্ডারে 11টা স্ট্যান্ডার্ডের সাপোর্টিভ এভিডেন্স গুলো সিরিয়াল দিয়ে দিতে হবে। বেসিক ইনফরমেশনের জন্য একটা ফোল্ডার দিতে হবে, আর এতে একটা ফিল আপ প্রসেস সেটা আমাদের কাছে আপনাদের 11 আর 2 13টা ফোল্ডার আসবে। এমনি করে আপনাদের 7টা মানে ফাইল আমাদের কাছে পাঠাতে ফার্স্টটা সেট 7টা সেট, যার 6টা সেট আমরা 6 দিনে অ্যাসেসরকে দিব, ট্রেড অ্যাসেসরকে, যারা ওগুলো দেখে আপনাদের কলেজে যাবে ওখানে সাইট ভিজিটের জন্য। প্রথমে আপনারা আমাদেরকে এইভাবে দিতে হবে কি দেখবে সেখানে গিয়ে আপনি কি করবেন। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের মধ্যে আমরা দেখবো quality of teaching learning, large group teaching quality, small group teaching quality, integrated teaching quality, generic to medical human quality, আমরা দেখবো clinical teaching quality, morning evening clinical teaching quality, quality issue স্কিপ কেমন ইমপ্লিমেন্টেড হচ্ছে, কোঅর্ডিনেশন কমিটি, ফেস কোঅর্ডিনেশন কমিটি কিভাবে কি হচ্ছে, অ্যাসেসমেন্টের মধ্যে স্পেশালি ফরমেটিভ অ্যাসেসমেন্ট কতটা ঠিকমতো হচ্ছে, ডকুমেন্টেশন কি ওখানে ফরমেটিভ অ্যাসেসমেন্টে ওখানে আপনার জেনারিক টপিকস এবং ইন্টিগ্রেটেড টিচিং রিফ্লেক্ট হচ্ছে কিনা, আপনার টার্ম পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম, সেখানে সিঙ্গল বেস্ট অ্যান্সার, স্ট্রাকচার কোশ্চেন, অন্যান্য অস্ত্রীয় যেগুলো আছে সেই কোশ্চেনের মান কিরকম, এই সমস্ত বিষয় সেখানে দেখা হবে। আমরা এটাও দেখতে চাইবো যে রেসিডেন্সিয়াল ফিচার ট্রেনিং আসলে কি হয়, সেখানে কি অবজেক্টিভ, কি অ্যাসাইনমেন্ট থাকে সেটা। আমরা মেডিকেল এডুকেশন ইউনিট, মেডিকেল স্কিল সেন্টারের ফাংশনালিটি, মেডিকেল এডুকেশন ইউনিটের মাধ্যমে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় কিনা, টিচার ইভ্যালুয়েশন হয় কিনা, কোয়ালিটি স্কিম চলে কিনা, আমরা মেডিকেল স্কিল সেন্টার আছে কিনা, থাকলে সেখানে কি কি ইকুইপমেন্ট আছে এবং কি কম্পিটেন্সি সেখান থেকে স্টুডেন্ট অ্যাকোয়ার করে, তারা সেখানে অ্যাসাইন আছে। স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম বলতে আমরা স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট কলেজে কিরকম দিচ্ছে এবং তার মেন্টাল হেলথ সাপোর্ট কি দিচ্ছে, স্টুডেন্ট কাউন্সিলর আছে কিনা, ভাগে ভাগে বিভিন্ন ফেজে ফেজে আছে কিনা, তারা কি আসলে মেন্টাল হেলথ সাপোর্ট বলতে কিন্তু সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট না, মেন্টাল হেলথ সাপোর্ট বলতে স্টুডেন্টকে প্রান্তিক স্টুডেন্ট, ছোট পাড়ার স্টুডেন্ট, ড্রপ আউট স্টুডেন্টের জন্য কলেজ কি করেছে, এই সমস্ত বিষয়গুলো কাউন্সিল সেটা দেখবে। কাউন্সিল এটাও দেখবে লাইব্রেরিতে আপনার রিলেভেন্ট বই আছে কিনা, ওখানে আপনার মেডিকেল এডুকেশন রিলেটেড বই আছে কিনা, মেডিকেল এডুকেশন ইউনিট, মেডিকেল এডুকেশন রিলেটেড বই আছে কিনা,
কম্পিউটার ল্যাব আছে কিনা, এমনি করে আমরা সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে সব বিষয়গুলো বলেছি। তো আমার মনে হয় এই বিষয়গুলো কাউন্সিল দেখবে। আমরা সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে এটা আনার চেষ্টা করেছি যে বিষয়গুলো আমাদের দেশে বিএমডিসি, ইউনিভার্সিটি, মন্ত্রণালয়, ডিজিএম যে বিষয়গুলো বিভিন্নভাবে কম্পার্টমেন্টাল বলেছে, আমরা সব বিষয়গুলো একটা আমদানের মধ্যে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি সেগুলোকে গ্লোবাল সাথে ফেলে 14টা যে দেশ একটিতে হয়ে গেছে সেই দেশের স্ট্যান্ডার্ড দেখেছি, আমরা সেগুলোকে দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছি। আমরা প্রথমে বলেছি সেই মেডিকেল অ্যাপ্লাই করতে পারবে যে মেডিকেল কলেজগুলোর বিএমডিসির স্বীকৃতি আছে, যাদের ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন আছে, মন্ত্রণালয় বা অধিদপ্তর কর্তৃক তারা যথাযথভাবে অনুমোদিত, সেই মেডিকেল কলেজগুলি এসে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমরা মহান জাতীয় সংসদে পাশকৃত যে আইন আছে, 50 জন স্টুডেন্টের জন্য 1 লক্ষ স্কয়ার ফিট একাডেমিক বিল্ডিং, 50 জন স্টুডেন্টের জন্য 1 লক্ষ স্কয়ার হসপিটাল বিল্ডিং, ও দুটো আলাদা বা একই ক্যাম্পাস হবে। বলা আছে অন স্টুডেন্ট টিচার রেশিও, 1:5 স্টুডেন্ট বেড রেশিও, যে বেড থাকবে তার 70% পেশেন্ট অকুপেন্সি রেট এবং এমনি এগুলো বলা আছে। আমরা এই মহান জাতির সংসদে পাশকৃত আইন বিভিন্ন অ্যাক্টের মধ্যে যেগুলো বলা আছে সেই বিষয়গুলোকে আমরা এখানে দেখা হবে। তো আমার মনে হয় আমরা এমন কোনো বিষয় এখানে নাই যে বিষয়গুলো আসলে আপনাদের কাছে অপরিচিত বা এদেশে বিদ্যমান না। তো এই বিষয়গুলি দেখা হবে এবং আপনারা হলেন মানে ওই কলেজের পক্ষে ফার্স্ট লাইন মানে কি বলবো যে ইন্টেলেকচুয়াল পার্সন বা কি বলবো পটেনশিয়াল পার্সন যারা কলেজকে অ্যাক্রিডিটেশন পাওয়ার পথে এই জার্নিতে কলেজকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে পারে আন্ডার দি গাইডেন্স অফ দি সম্মিলিত অধ্যক্ষ মহোদয়। তো আমার মনে হয় আমি দুপুরার সাথে বলে ফেললাম। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা আমাদের করতে পারেন। স্পেসিফিক আপনি আপনার জাস্ট নাম বলে কলেজ বলে করে দিতে পারেন। আমি সংক্ষেপে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি মূল বিষয়গুলো। এখন আপনারা আপনাদের মতো করে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এবং আমাদের যখন ভিজিট হবে সেখানে কিন্তু আমরা একটা ইন্টিগ্রেটেড টিচিং সিস্টেম দেখা হবে। সেখানে আমরা জেনারিক সেশন দেখবো, মর্নিং ইভিনিং ক্লিনিক টিচিং অবজার্ভ করা হবে, কিন্তু করা হবে। তো এখন আপনারা আপনাদের দিক থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যার, আমি কি প্রশ্ন করতে পারবো স্যার? করেন স্যার। আমি সিএমসি থেকে টিপু সুলতান বলছি স্যার, প্রফেসর টিপু সুলতান। স্যার, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার, বিএমডিসি রেজিস্ট্রেশন তো ওরা 2-3 বছর পিছিয়ে আছে। যেমন আমাদের এই 24-25 চলতেছে, কিন্তু ওরা আগের থেকে 21-22 পরে আসে নাই, রেজিস্ট্রেশন দেওয়া নাই। তো এটা পিছানোটা কভার করবো কিভাবে স্যার আমরা? স্যার এখানে আমরা এই মর্নিং এ অন্যান্য কলেজ বলেছে, আমরা বলছি যে আপনারা আপনাদের দিক থেকে বিএমডিসির মানে আমরা অ্যাপ্লাই করছি স্যার রেগুলার জন্য একটা আবেদনপত্র করে রেখে দিবেন, এবং আমাদের এটার সাথে ওইটা দিলেই আপনাদের চলবে। কারণ এটা তো আপনি বিএমডিসি কে তো জোর করে দিতে পারবেন না, সে তার সময়মতো যাবে। বাট আমরা এটা দেখতে চাই যে কলেজ নিজে ইন্সপেক্টেড হওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল, এবং তারা সময় শেষ হয়ে যাওয়ার পরে কলেজ থেকে জানিয়েছে, আবেদন করে পাঠিয়েছে, এবং আপনাদের কাছে আপনারা সেই কাগজটা জমা দিয়ে চলুন। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন স্যার, স্টুডেন্ট সাপোর্টে যে কথা বলা আছে যে ওখানে সাপোর্ট আমার কি কি দিচ্ছে, তার কম্পোজিশন বলতে ঠিক কিরকম স্যার? আমরা কি কম্পোজিশন বলতে আমরা ধরেন একটা বলি যে আপনি স্টুডেন্টদের জন্য মনে করেন আপনি 4টা ফেজ স্টুডেন্ট কাউন্সিলর করলেন, কাউন্সিলরদেরকে এখন কি করলেন আপনি ধরেন 5-4 ফেজের এমন ধরনের ফেজ কোঅর্ডিনেটরকে নিয়ে বা অন্য কোনো টিচার কিনে যারা স্টুডেন্টদের কাছে ফ্রেন্ডলি থাকে, ইথিক্যাল প্রফেশনাল, এই সমস্ত লোককে দিলেন। তারা ওই কম্পোজিশন বলতে যে হ্যাঁ লিড স্টুডেন্ট কাউন্সিলর, সাথে তার 2জন মেম্বার আছে ধরেন মেল ফিমেল মিলিয়ে। এই হলো কম্পোজিশন। কাজ কি? তখন স্টুডেন্ট সাপোর্ট একাডেমিক সাপোর্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে। অনেক স্টুডেন্ট হয়তো একটু ফাইন্যান্সিয়াল দুর্বল, তাকে টিউশন করতে দিচ্ছেন, অনেকে আপনার কলেজ ফান্ড থেকে সাপোর্ট দিচ্ছেন, তাহলে এই হলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আবার নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনার 5% সিট আপনারা মানে একটা নির্দিষ্ট করা আছে যেটা আপনারা অলরেডি সাপোর্ট দিয়ে থাকেন। এবং একাডেমিক সাপোর্ট যারা একটু ড্রপার স্টুডেন্ট অথবা পিছিয়ে আছে তাদের জন্য আপনার স্পেশাল ক্লাস দিয়েছেন। কম্পোজিশন বলতে কাদেরকে আপনি অ্যাসাইন করেছেন ওই কাজটা করার জন্য তাদেরকে বলেছি, এবং তারা কি কি কাজ করে তারা মাইনাস রাখবে, এবং স্পেশালি মেন্টাল হেলথের ব্যাপারে কিন্তু রোগীকে তাকে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে পাঠান না, কাউন্সিলর যারা থাকবে তারা আসলে কি উদ্যোগ নিয়েছে এবং কি কি করেছে কিন্তু এগুলো ডকুমেন্টে থাকতে হবে। একাডেমিক, নন একাডেমিক, ফাইন্যান্সিয়াল এই বিষয়গুলো স্টুডেন্টকে সাপোর্ট সিস্টেমে থাকতে হবে। হয়তো অনেক স্টুডেন্ট কোনো বিষয় প্রিন্সিপাল স্যার বা প্রিন্সিপাল স্যারের কাছে আসতে পারে না বা যেতে চায় না, ভয় পায় বা যে কোনো কারণে ওই ফেজের যে টিচার থাকে তাদের কাছে তারা কিন্তু অত্যন্ত মানে ফ্রেন্ডলি থাকে, হোমলি থাকে। তো তাদেরকে ওই ফেজের টিচারদেরকে নিয়ে এটা করা ভালো,
সেগুলো জিনের একটু জুনিয়র টিচার হতে পারে, বা আপনারা দেখবেন যে কারা স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে, ইথিক্যাল প্রফেশনাল, এদেরকে দিন। ঠিক আছে স্যার, অন্য কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি স্যার সিলেট থেকে রাগিব রাও মেডিকেল কলেজ থেকে প্রফেসর নুরুল কায়ুম মোহাম্মদ মুসাল্লি স্যার। জি প্লিজ বলুন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে স্যার 11টা ফাইল পাঠাবো স্যার, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেখানে অনেকগুলা মানে ডকুমেন্ট জমা পড়ে, যে আমরা কি শুধু স্যাম্পল পাঠাবো, যে কোনো একটা মানে ইয়ার স্যার যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে দেখা যায় যে একটা ক্লাসে ধরেন স্যার আমরা আনসার শিট চাইছে যে ফর্মেটিভ আনসার শিট। আমি আপনাকে বলি শুনেন, আপনাকে আমরা বলেছি 11টা স্ট্যান্ডার্ডের জন্য 11টা ফোল্ডার হবে, এক নম্বর বেসিক ইনফরমেশন একটা ফোল্ডার হবে, আর এসএআর 13টা ফোল্ডার আপনি হার্ড কপি পাঠাবেন। প্রশ্ন হলো এটা, আমি বলি কথা শুনেন, ধরেন আমরা এক্সামিনিং 11টা সাবজেক্ট একটা অ্যানাটমি থেকে শুরু এই মুহূর্ত পর্যন্ত, এর মধ্যে ইম্পর্টেন্ট সাবজেক্ট পেরিয়ডিক বর্ণনা আরো আছে থাকুক, আমরা 11টা এক্সামিনিং সাবজেক্ট, যখন আমরা বলবো যে লেসন প্ল্যান, তখন আপনি 11টা ডিপার্টমেন্টে 11টা লেসন প্ল্যান। যদি আমরা বলি একাডেমিক ক্যালেন্ডার, তাহলে 4টা ফিজে 4টা একাডেমিক ক্যালেন্ডার, মানে একটা একটা করে স্যাম্পল দেবেন, বাট প্রত্যেকটা ডিপার্টমেন্ট জন্য এখানে কভার করে। ঠিক আছে, এমনি ভাবে আপনি জিনিসটা রেডি করতে পারেন। 11টা ফোল্ডার বলতে 11টা ফোল্ডার 11টা স্ট্যান্ডার্ডের জন্য। আরেকটা হলো সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট ফিল্ড আপ আপনাদের সই করা, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন থাকবে আপনাদের। আরেকটা হলো বেসিক ইনফরমেশন। ঠিক আছে, অন্য কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার, উইথ ইওর পারমিশন স্যার। স্যার আমি প্রফেসর এমডি মিজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান। আপনাকে স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যাক্রিডিটেশনের জন্য বাংলাদেশ মেডিকেল কলেজের ইন্টারন্যাশনাল যে উদ্যোগ, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমার একটা কোয়েরিজ, 1 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করার একটা ডেট আছে। এই ডেটের আপনি গত মিটিংয়ে বলেছিলেন যে নির্দিষ্ট সময় নাই, শর্ট টাইমের মধ্যে, হয়তো আমরা ধরে নিচ্ছি 3-4 মাস বা 6 মাসের মধ্যেই আমরা এটা দিতে পারবো। এবং আপনি বলেছিলেন যে এটা 1 বছর বা 2 বছর হলে অ্যাকসেপ্টেড না। এটা একটা বিষয়, এই ডেডলাইনটা ক্লিয়ারলি জানলে সব মেডিকেল কলেজের জন্য সুবিধা হতো প্রিপারেশন নেওয়ার জন্য। সেকেন্ড থিং, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট, এই রিপোর্টটা আমরা সবই লাইন বাই লাইন আমরা দেখেছি, এখানে অনেক রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কোনো কনসিডার আছে? ফর এক্সাম্পল, হয়তো 6টা টিউটোরিয়াল ক্লাস দরকার, কারোর হয়তো 4টা-5টা থাকতে পারে, কারোর হয়তো 3টা লেকচার ক্লাস, লেকচার গ্যালারি আছে, রিকোয়ারমেন্ট হয়তো 4টা থাকতে পারে। এরকম বিভিন্ন পয়েন্টে কতটুকু পর্যন্ত রিল্যাক্সেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি আপনার প্রশ্নটা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম প্রশ্ন হলো, আমরা আসলে ধরেন গত এই বছরের ফেব্রুয়ারির 19 তারিখ থেকে মূলত আসলে এই ঘোষণাটা আমরা দিয়েছি। আমরা ডকুমেন্ট দিয়েছি, কলেজগুলোকে বলেছি, অধ্যক্ষ মহোদয় বলেছি আপনারা এই অনুযায়ী তৈরি হইতে থাকেন। সেই স্ট্যান্ডার্ড বলে দিয়েছিলাম, সাইন্টিফিক গাইডলাইন বলে দিয়েছিলাম, আমরা এগুলো সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট দিয়েছিলাম, আমরা আবার কাজটা করেছি। আমরা যে ডেটটা করেছি, আমরা ওপেনিং ডেটটা দিয়ে দিয়েছি, আমরা ক্লোজিং কোনো ডেট বলিনি, আমরা বলবো না। আমরা যে কোনো মেডিকেল কলেজ নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য আমাদের মানে বটম লাইন কথা। এরপর থেকে ধরেন যে কোনো মেডিকেল কলেজ যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবে, আমরা ক্লোজ করিনি। তবে হ্যাঁ, অবশ্যই একটা ধরেন এখন 113টা মেডিকেল কলেজ দেশে আছে, আমরা চাইবো যে যত দ্রুত তারা করবে, সে অ্যাপ্লিকেশন 45 দিনের মধ্যে জানতে পারবে যে সেই কলেজে আমরা তার পাঠানো সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট, ডকুমেন্টেশন, সাপোর্টিভ এভিডেন্স দেখে আমাদের টেকনিক্যাল কমিটি দেখবে, দেখে যদি 11টার মধ্যে প্রত্যেকটা 60% এবং মিনিমাম এবং সব মিলে 70% না, তাহলে আমরা সেখানে আমাদের টিম পাঠাবো। অ্যাপ্লিকেশন করলেই টিম পাঠাবো না, প্রথম ওই ফার্স্ট অ্যাপ্লিকেশনের সাথে 1 লাখ টাকা দিয়ে, পরে যদি এলিজিবল হয় তখন আমরা 3 দিনের জন্য 6 দিন পাঠাবো সেই কলেজে, তখন তারা 10 লাখ টাকা দিয়ে পাঠাবে। কিন্তু আমরা ওপেনিং ডেট বলেছি 1 নভেম্বর, ক্লোজিং আমরা ডেট বলিনি। তো আমরা আশা করবো যত দ্রুত সম্ভব যে সমস্ত মেডিকেল কলেজ তৈরি অ্যাপ্লাই করবে সবাইকে আমরা সাধুবাদ জানাবো। একটু মাত্র সেকেন্ড, আপনি যে প্রশ্ন করেছেন যে অনেকের অনেক কিছু আছে, কম আছে, বেশি আছে, আমরা জানি স্যার যে
ওভারনাইট সব চেঞ্জ করে ফেলা সম্ভব না, পরিবর্তন হওয়া সম্ভব না, বাট উই হ্যাভ টু হ্যাভ দ্য ইন্টেনশন ফর কোয়ালিটি, সাস্টেনেবল, কন্টিনিউয়াস ডেভেলপিং অ্যাটিটিউড ইনিশিয়েটিভ। এটার জন্য অ্যাক্রিডিটেশন, মানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আন্ডারে 10টা 9টা 5টা 6টা সাব পয়েন্ট আছে, ওইগুলো মিলিয়ে কিউমিলেটিভলি একটা মার্ক আসবে। হয়তো আপনার কথার কথা আপনার 6টা টিউটোরিয়াল থাকার কথা ছিল, কথার কথা আপনার হয়তো 5টা আছে, ওখানে আমাদের অবজারভেশন টিম দেখবে যে একটা কম আছে, হয়তো একটু মার্ক কম পাবে, কিন্তু আমাদের ওইখানে ওই সেগমেন্টে যে মার্ক আছে সেই মার্কটার জন্য আপনি সব পয়েন্ট পেলে 100 পেয়ে যাবে, আবার যদি কম থাকে সেখানে সে কম্পারেটিভলি একটু লেস থাকবে। বাট আমরা এটা দেখবে কলেজ কাউন্সিল যে তার একটা ইনিশিয়েটিভ দিয়ে ইমপ্রুভমেন্টের জন্য উদ্যোগ আছে। সেটা ধরেন কথা বলছি, আপনি নন গভর্নমেন্ট যদি আপনি টিচার নিয়োগ করে দিতে পারেন, যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ শুধু চাইলে প্রিন্সিপাল সব চাইলে কিন্তু টিচার নিয়ে আসতে পারবে না, তাকে মন্ত্রণালয়ে আসতে হবে, ডিজি অফিসে আসতে হবে। আমরা দেখবো যে ওই কলেজে ওই অনস্টুডেন্ট এটার কি অবস্থা, এবং সেখানে কলেজের ইনিশিয়েটিভ কি, ঘাটতি থাকলে সেটা কি কি উদ্যোগ নিয়েছে, এবং এটা ফিজিবল কিনা। আলটিমেটলি আমরা আমরা আমাদের স্ট্যান্ডার্ডের ব্যাপারে মোটামুটি আপোষহীন। এখানে আমাদের যেহেতু কোয়ালিটি এনশিওর করাটা আমাদের কাজ, সেটা আমরা এই জায়গাটায় আসলে অনেকটাই কি বলবো যে আনকম্প্রোমাইজ থাকবো। তবে এটা ঠিক যে মানে 100% সব জায়গায় হয়ে যাবে ওভারনাইট তা না, কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে। আর কারো প্রশ্ন আছে? আমার মনে হয় কমিউনিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়কে দিচ্ছিলাম, এই প্রশ্ন করছিলেন। আসসালামু আলাইকুম সুমন স্যার। জি জি স্যার, আপনি প্রশ্ন করুন। আমাদের ফর্মার প্রিন্সিপাল খুলনা মেডিকেল কলেজ, বলুন। স্যার ওই যে আমার রেটে চেঞ্জ করা হয়নি এখনো, আমি চেঞ্জ করে দেব। ও আচ্ছা, অসুবিধা নাই, আপনি আমরা অসুবিধা নেই, আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা, আমি একটু ছোট বিষয় একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজের বোধহয় আপনার গভর্নিং বোর্ডের চেয়ারম্যানকে একটা গ্রুপের মধ্যে আপনার বসা উচিত। কারণ হচ্ছে যে গভর্নিং বডির চেয়ারম্যানদের এই জানা উচিত যে আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিল, আমরা আপনাদের কাছ থেকে জেনে তাদেরকে জানানোর থেকে সরাসরি আপনারা যদি তাদেরকে একটু নলেজে দেন যে আপনার কলেজের এই জিনিসগুলো লাগবে, তাহলে এইগুলো অ্যাচিভ করতে একটু সুবিধা হয়। না হলে বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান বা সোজা কথা মালিকদের কাছ থেকে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করানো খুব টাফ হয়ে যাবে এই কমিটির আমাদের জন্য। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা একটা জিনিস দেখেছিলাম, আমি যতদূর জানতাম যে আমাদের যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দেওয়ার সময়টাই 50,000 টাকার কথা আমরা তোদের কাগজে পড়েছিলাম। আপনি বললেন 1 লাখ টাকা, এবং পরবর্তীতে 5 লাখ টাকা ওইটা রিভাইজড হয়েছে। আমরা আসলে ওটা 1 লাখ টাকা হয়েছে। প্রাথমিক ধারণা ছিল, ওটা আমাদের আরেকটা প্রাথমিক। জিনিস হচ্ছে যে আপনি বলেছেন যে এটা আমাদের যে টিম আছে, টিম টেকনিক্যাল কমিটি সেটা ভেরিফাই করে যদি কোয়ালিফাই করে তখন 3 জনের টিম যাবে। যদি তারা কোয়ালিফাই না করে তাহলে কি 1 লাখ টাকা মিসিং, নাকি 1 লাখ টাকা 1 লাখ টাকা কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হলো আমরা গভর্নিং বডির সাথে কলেজের মালিক পক্ষ ঠিকই বলেছেন আপনি, আমরা হয়তো সেখানে আপনি জানেন গত বছর 29-30 সেপ্টেম্বর বাংলাদেশ ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেলেশনের প্রেসিডেন্ট আসছিলেন। তখন আমি কাউন্সিলের রেজিস্ট্রার ছিলাম না, আমি অ্যাসোসিয়েশন ফর মেডিকেলেশনের প্রেসিডেন্ট। আমরা অ্যাসোসিয়েশন মেডিকেলেশন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্টলি আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা মিটিং করে কনফারেন্স করেছিলাম 2 দিনে, যেখানে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের প্রেসিডেন্ট আসছিলেন প্রফেসর রিকার্ডো লিওন বরকোয়েজ, এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড যারা এডুকেশন পেয়েছেন তারা এসেছিলেন। আপনি জেনে খুশি হবেন, তখন আপনি হয়তো গভর্নমেন্ট মেডিকেল প্রিন্সিপাল ছিলেন, তখন সেই মেডিকেল আপনি থাকেননি। আমরা জানি ওই মিটিং 2 দিনের মিটিং এ নন গভর্নমেন্ট মেডিকেল অধিকাংশ মালিক শব্দটা আমি বললাম, যেহেতু ওনারা নিজেরা ফান্ডিং এ মিটিং করেছিলেন। এদিক থেকে নন গভর্নমেন্ট মেডিকেল এগিয়ে আছে, এবং যারা ওই সময় নন গভর্নমেন্ট মেডিকেল যে প্রিন্সিপাল ছিলেন তারা তো জানেন, তারাও ছিলেন। তো এদিক থেকে নন গভর্নমেন্ট মেডিকেল অ্যাডভান্টেজ আছে। তবু আপনি বলেছেন আমরা ওনাদের 9 তারিখে নতুন কমিটি ইয়ে আছে, কি বলে যে অভিষেক আছে, আমরা ওদেরকে বিষয়টা বলবো, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা তাদেরকে জানাবো, যেহেতু সেখানে আপনার কলেজ ইমপ্রুভমেন্টের জন্য তাদের রোল আছে। আর আপনি যে ফান্ডের কথা যা বলেছেন, এটা আমাদের কাউন্সিল প্রাথমিক সিদ্ধান্ত ছিল
খেয়াল করেন আমরা অক্টোবরের 16 তারিখ কাজ শুরু করেছি, নভেম্বরে অ্যাপ্লাই করেছি, ডব্লিউবিতে আমরা ডিসেম্বরে এলিজিবল হয়েছি, ফেব্রুয়ারিতে কিন্তু প্রিন্সিপাল স্যারদের কাছে গিয়েছি, গভর্নমেন্ট অর্গান সবার কাছে। সুতরাং আমরা অত্যন্ত প্রিমেচিওর অবস্থা হলো আমরা কিন্তু ডব্লিউবি রিচ করতে পেরেছি, আমরা একাডেমিক্যালি সেই বিষয়টা প্রুভ করতে পেরেছি বাংলাদেশ, এবং তারা আমাদেরকে এলিজিবল করেছিল এবং তারা এখন আসছে। ওই অবস্থায় আমরা আপনাদেরকে যে ডকুমেন্টস সাপ্লাই করেছিলাম সেটা আমরা বলেছিলাম, এবং ওইটা আমরা আমাদের এমবিসিও ছিল, আমরা ওটাকে রিফাইন করেছি 1,10,00,000। পরবর্তী ইয়ারলি একটা থাকবে হবে 50,000 ইয়ারলি রিপোর্ট যখন দিবেন। খেয়াল করে দেখেন আমরা আমাদের দেশের গভর্নমেন্টের মাধ্যমে 1,02,00,000 টাকা পাঠিয়েছি ফি, যেটা মন্ত্রণালয় পাঠিয়েছে, ওখানে ওদের এই যে ডব্লিউবিএল ফি এবং তাদের প্লেন ফেয়ার, এটা আসলে বলা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকটা হলো আপনি যে অ্যাপ্লাই করবেন একটা, ওটা নন রিফান্ডেবল। দেখবেন আমাদের আপনি আজকে আপনাদের গ্রুপে আবার ডকুমেন্ট পাঠিয়ে দেবো সবগুলো 5টা, ওরা দেখবেন যে নন রিফান্ডেবল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রফেসর অনুপ বলছি স্যার, টিএস মেডিকেল। জি প্লিজ বলুন স্যার। ওই যে এখানে স্যার পলিসি এন্ড প্রসিডিউর যেটা কাগজটা দিয়েছিলেন, ওখানে 13 নম্বর পাতায় ওই যেটা অ্যাক্রিডিটেশন হওয়ার পরে একটা রিপোর্ট অ্যানুয়ালি স্যার জমা দিতে হবে একটা সার্টেন 30,000 টাকা। এখন স্যার আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিমেরও একটা অ্যানুয়াল রিপোর্ট করি, এই রিপোর্টের ফরম্যাটটা কি আর ওইটা কি স্যার আলাদা কোনো ফরম্যাট হবে কি? সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমরা অ্যানুয়াল রিপোর্ট দেওয়ার জন্য আপনি, ওটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিমের একটা কাজ, একসময় আমি কাজ করতাম। এবং আপনি জানেন যে আমাদের এখানে 11টা স্ট্যান্ডার্ডের একটা স্ট্যান্ডার্ড হলো কোয়ালিটি অ্যাসুরেন্স, দেখেছেন? ধরো ওখানে ওইখানে কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিমের যে অ্যানুয়াল রিপোর্টের ফরম্যাট, ওটা আপনি ডিজিএমই বা সিএমই যেটা দেয় সেটা অবশ্যই সেটা দিবেন। কিন্তু আমাদের এই অ্যানুয়াল রিপোর্ট দেওয়ার যে ফরম্যাটটা আপনাদেরকে আমরা দিই, আপনি দেখবেন সেটা আমাদের ফরম্যাটের মধ্যে আসবে। এখানে একটা অ্যাক্টিভিটি হিসেবে আসবে, সেটা আমরা আপনাদের প্রোভাইড করবো। আর ওখানে অ্যানুয়াল ফি যেটা হবে, অ্যানুয়াল রিপোর্টের 50,000 টাকা, যেটা আমরা রিভাইজ ডকুমেন্টে আপনাদেরকে পাঠাবো। আজকে দেখবেন আপনাকে পাঠাবো, গতকাল অলরেডি পাঠিয়েছি। মেডিকেল কলেজ কুমিল্লা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম বলুন প্লিজ, ম্যাডাম বলুন। স্যার আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? স্যার আমি প্রাইম মেডিকেল কলেজ থেকে প্রফেসর শাইখ ফারজানা তাসমিন ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি। স্যার আমি অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান হিসেবে। স্যার আমি বলতে চাই যে আমরা ইনশাআল্লাহ অ্যাপ্লাই করব। স্যার একটু আগে আমরা আলোচনায় যেটা জানলাম যে আপনারা হয়তো ভিজিটার যদি আপনারা অ্যাপ্রুভ করেন আমাদেরকে অ্যাক্রিডিটেশনের জন্য, তখন তো টিম পাঠাবেন। স্যার আপনি যেটা বললেন যে 100 তো 100 আসলে সবাই হয়তো পাবে না, কেউ যদি 60-70 পায়, তারপরে স্যার ওইটা মানে ইমপ্রুভ করার জন্য ফার্দার কতটুকু সময় পাওয়া যাবে, এটা স্যার একটু জানতে চাচ্ছিলাম। আমরা যদি কোনো মেডিকেল কলেজ অ্যাপ্লাই করলো, প্রাথমিক আবেদন করে 1 লাখ, যদি কোনো মেডিকেল কলেজ এলিজিবল না হয়, সবাই কিন্তু ওখানে সাইট ভিজিটে যাবে না। যদি না হয় 6 মাসের মধ্যে শেয়ার করতে পারবে। যদি এলিজিবল হলো, আমাদের টিম গেল 6 দিন, 3 দিন থাকলো, 6 জন মানুষ, সেখানে 10 লাখ টাকা দিল, তাদের ট্রান্সপোর্টেশন, লোকাল অ্যাকোমোডেশন সমস্ত ব্যবস্থা তারা করতে হবে, সেগুলা আছে। যদি সেখানে কেউ না হয়, পরবর্তী তারা এসে রিপোর্ট করবে, সেই রিপোর্ট আমাদের অ্যাক্রিডিটেশন কমিটি আবার বিবেচনা করবে, সেই কমিটির পরে কাউন্সিলে আসবে। যদি না হয়, পরবর্তী 1 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কোনো কলেজ কোনো তথ্য উপাত্ত ফলস ফেব্রিকেটেড দেয়, তারা 2 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না, সেটা যে কোনো জায়গায় হোক। এই পলিসিটি কিন্তু ডব্লিউবিএল ফলো করে, এই সিস্টেম বলা। থ্যাংক ইউ ম্যাডাম। এরপরে আনোয়ার খান মেডিকেল কলেজের ম্যাডাম, আপনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর সেরিন সিদ্দিকা। ভালো আছেন? এটা খুবই একটা মানে যুগ উপযোগী একটা উদ্যোগ যে একটা অ্যাক্রিডিটেশন কমিটির জন্য আপনারা আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ। তো এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে যে বিষয়টা আমার মনে হয়েছে যে একটা কোয়ারি ছিল আর কি, যে একটা যেটা দেওয়া আছে যে লেকচার হল, একটা আছে লেকচার গ্যালারি, আর একই সাথে দেওয়া আছে আবার এক্সামিনেশন হল। তো এটা শুধুমাত্র প্রাইভেট মেডিকেল কলেজ নয়, ইভেন গভর্নমেন্ট মেডিকেল কলেজেও হয়তো অনেকে এরকম করছে যে যেটা কিনা আমাদের লেকচার হল সেখানেই আমরা এক্সামিনেশন হল করছি। আবার এরকমও আছে যে আমাদের একটা যাওয়া আছে যে যে হলটা সেটা আবার দেওয়া আছে যেটা হসপিটালে, আমাদের যেরকম যে হসপিটালেও কিন্তু আমরা হল, সেটা কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বিশ্লেষণ করবো বা কিভাবে দেখাতে পারি? থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আপনি খেয়াল করবেন যে আমাদের দেশের এই বিষয়গুলো দেখভাল করার জন্য বিএমসি ক্রাইটেরিয়া আছে, ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া আছে, ডিজিএমই বা মন্ত্রণালয় আছে। আসলে আমরা সবগুলোকে একটা আমরার মধ্যে নিয়ে এসেছি। আমরা একটা মানে ওয়ার্ল্ডের
দেখেন সিঙ্গাপুরে 4টা মেডিকেল কলেজ আছে। আপনার জেনে মানে আশ্চর্য হবেন যে এই 4টা মেডিকেল কলেজ ওয়ার্ল্ডের সকল মেডিকেল কলেজের মধ্যে 1 থেকে 3 এর মধ্যে আছে। তবে এবং রিজিওনাল সব দেশের মধ্যে তারা 1 নম্বরে আছে। এটা শুধু এই জন্যই সম্ভব হয়েছে কোয়ালিটি মেনটেন করে। আমরা আসলে একটা স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজের কি থাকা উচিত সেটা বলেছি। হয়তো এখন আমরা জানি অনেক জায়গায় এক্সামিনেশন আলাদা নাই, আবার জানা আমার মনে আছে সিলেটের কথা দিচ্ছে আলাদা আছে। এখন যেখানে আছে সেটা ভালো, সেটা পূর্ণ মার্ক পাবে। যেখানে হয়তো যেখানে পরীক্ষা ক্লাস দিচ্ছে সেখানে দেখেন যদি এক্সামিনেশন হল আলাদা থাকে তাহলে সুবিধা কি ওই সময় ক্লাসটা বন্ধ করতে হয় না, তার মানে পড়াশোনা হ্যাম্পার হয় না। এই জন্য ওটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখন যেখানে সেখানে একটু কম মার্ক পাবে, যে এখন যার পূর্ণাঙ্গতা আছে সে বেশি পাবে। আমরা আসলে একটা স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজের কি ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ড থাকা উচিত গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা সেই বিষয়গুলো বলেছি। এটা একটু অবশ্যই একটু কন্টেক্সচুয়াল হবে, যাদের আছে তারা ভালো, যার একটু কম আছে সেটা কম ভালো, এমনি ভালো। তবে গ্রাজুয়ালি আমরা ভালোর দিকে বাড়াবো এগিয়ে চাই। আমার আরেকটা কোয়েরি ছিল, যেটা স্টুডেন্ট সাপোর্ট সিস্টেমে যেটা দেওয়া হচ্ছে একাডেমিক এবং যেটা সাইকিয়াট্রিক সাপোর্ট সিস্টেম, এখানে কি কোনো আছে কিনা, যেরকম এক একজন এক এক রকম করে করছে এবং সেটা আপনার ইভালুয়েশনটা কিভাবে করবেন? কারণ এটা যদি স্ট্রাকচার থাকতো তাহলে আমরা বুঝতাম যে আমরা ওইভাবে মেনটেন করছি কি করছি না। তো এটা করতে গিয়ে আমাদের তাই মনে হলো যে এক একজন হয়তো আমরা এক এক রকম করছি, তাহলে এটা ইভালুয়েশন পয়েন্ট কিভাবে হতে পারে? ম্যাডাম মানে এখানে যেটা আমরা মানে এখন বলবো এই ব্যাপারে ডিজিএমই একটা গাইডলাইন তৈরি করেছে, এই জন্য আমরা আলাদা করে দেইনি এখনো, আমরা দিই। তবে আমরা যেটা বলতে চাই যে প্রত্যেকটা ফেজে ম্যাডাম স্টুডেন্ট কাউন্সিল মানে এদের জন্য টিচারদের মধ্যে থেকে টিচার্স কাউন্সিলর থাকবে, এটা যেন অ্যাটলিস্ট থাকে 4 ফেজে 4 মানে আপনাদের কমিটি থাকবে। এবং তারা ধরেন একাডেমিক বিষয়ে কি কি করেছে, তারা ধরেন কিছু ড্রপ আউট স্টুডেন্ট আছে, কিছু ফেল করা স্টুডেন্ট আছে, অমনোযোগী স্টুডেন্ট আছে, তাদের জন্য কি কাজ করেছে। তারপর ধরেন কিছু হচ্ছে ফাইন্যান্সিয়ালি উইক আছে, নন গভর্নমেন্ট মেডিকেল অবশ্যই তাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে হবে পড়াশোনা। এর মধ্যে কিন্তু আপনারা ধরেন ম্যাডাম 5% আসন পড়া দিচ্ছেন ফ্রি, এর বাইরে অন্য কোনো স্টুডেন্ট থাকতে পারে যাকে আপনারা হেল্প করছেন, এক্সট্রা ক্লাস দিচ্ছেন, বিকেলে ক্লাস দিচ্ছেন। এই সমস্ত বিষয় কিন্তু সিস্টেমের মধ্যে আসবে, যেটা একাডেমিক নন একাডেমিক এই বিষয়ে আসবে। আবার মেন্টাল হেলথের বিষয়টা একটা আলাদাভাবে দেওয়া আছে, যে বিষয়টা আসলে আমরা মানে সাইকিয়াট্রিক পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবে চিন্তা করি না। আমরা মনে করি একটা স্টুডেন্ট মেডিকেল কলেজ হতে পড়তে চায়নি, সে এসে বলেছে, তাকে আপনি মোটিভেট করেছেন, কাউন্সিলিং করেছেন, কতজন স্টুডেন্ট করেছেন, অনেকে ড্রপ আউট হয়ে বাসা চলে গিয়েছিল, পরীক্ষা রেজাল্ট খারাপ করে বাসা চলে গিয়েছিল। দেখেন আজকে সারা দেশে সুইসাইডের টেন্ডেন্সি 8 বছরে 119 জন স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট সুইসাইড করেছে, 1100 স্টুডেন্ট আউট অফ দি প্রফেশন চলে গিয়েছে, জাতীয় পত্রিকায় এসেছে। তো এই জাতীয় মেন্টাল হেলথের বিষয়টা টেক কেয়ার করতে হবে, যে গার্ডিয়ান এই বিষয়গুলো ভিজিবল এক্সিস্টেন্স কমিটি কাজ করেছে, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে সেটা যেন থাকে, ওই বিষয়গুলো আমরা দেখতে চাবো। আর আমরা ডিজিএম যে সাপোর্ট সিস্টেম তৈরি করেছে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে শেয়ার করবো। ওটা এখনো পুরো ফাইনাল করেনি, করলে আমরা আপনাদের শেয়ার করবো। সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। হ্যালো, বলুন স্যার, বলুন। আমি প্রিন্সিপাল সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। জি, আমরা সাধারণত অ্যাক্রিডিটেশন ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো বিএমডিসি। হ্যালো জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার, বলেন। হ্যাঁ, আমরা টিচার নিয়োগ দিয়ে থাকি বিএমডিসি রিক্রুটমেন্ট রুলস অনুসরণ করে। তো এবং পর্যাপ্ত শিক্ষক থাকা এটা অ্যাক্রিডিটেশনের ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তো সেই হিসাবে ইউনিভার্সিটি একটা সিলেকশন বোর্ড থাকে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর নিয়োগের জন্য সিলেকশন বোর্ডে কারা কারা থাকবেন। তো এটা সাধারণত ইউনিভার্সিটি আমাদেরকে টাইম দিয়ে, আমরা যখন তাদের কাছে প্রেয়ার দিই আমরা কিছু টিচার নিয়োগ দেব, তারা আমাদেরকে টাইম দেয়। তো দীর্ঘদিন আসলে রাষ্ট্রীয় চেঞ্জের কারণে, পট পরিবর্তনের কারণে গভর্নিং বডি ছিল না, পরে গভর্নিং বডি আসার পরে আমরা বিগত প্রায় 1-2 বছর কোনো ফর্মাল রিক্রুটমেন্ট আসলে হয় নাই। তো সেই জন্য আমরা টেম্পোরারি যখন টিচার পাই, সবসময় টিচার পাওয়া যায় না, আমরা টেম্পোরারি নিয়োগ দিয়ে থাকি। পরবর্তী সিলেকশন বোর্ডের মাধ্যমে এটা আমরা ফাইনাল করি যে এই টিচার নিয়োগ ফাইনাল হবে কিনা। আমরা আসলে গত 3 মাস থেকেই ওইরকম সিলেকশন বোর্ড করার জন্য চেষ্টা করে আসছি। আসলে ইউনিভার্সিটি একটু ব্যস্ত, আমাদেরকে সিলেকশন বোর্ডের টাইম দিতে পারছে না। তো অনুরোধ থাকবে, যদি ইউনিভার্সিটির বিসি বা কর্তৃপক্ষকে আপনারা যদি একটু বলেন যে আমরা টিচার নিয়োগের জন্য
যদি সিলেকশন বোর্ড করতে চাই আমাদেরকে তাৎক্ষণিকভাবে যাতে একটু সহযোগিতা করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সেই দিকে চতুর্দিকে আমরা চেষ্টা করছি ভালো। স্যার প্রথম প্রশ্ন হলো আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে টিচার রিক্রুটমেন্টের জন্য একটু ঝামেলা, নন গভর্নমেন্টের সুবিধা তবুও ইউনিভার্সিটির বিষয় থাকে, আমরা যথাযথ ভিসি মহোদয় সেটা জানাবো। তো প্রশ্ন হলো এটা যে আপনি শুধু এটা না, এটা কিন্তু মহান জাতির সংসদের পাশকৃত নন গভর্নমেন্ট মেডিকেল ডেন্টাল কলেজ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মধ্যে এটা বলা আছে, স্টুডেন্ট টিচার রেশিও 1:5 এবং 50 জন স্টুডেন্টের জন্য 1 লক্ষ স্কয়ার ফিট একাডেমিক বিল্ডিং, 50 জন স্টুডেন্ট 1 লক্ষ স্কয়ার ফিটের হসপিটাল, একই ক্যাম্পাস আলাদা বলা আছে। এবং রিসার্চদেরকে রিসার্চের জন্য টাকা দেওয়া এটা বলা আছে সমাজ জাতীয় সংসদে। তো আমরা এই বিষয়গুলো বলবো। আপনারা হলো যে আপনাদের দিক থেকে আপনারা যথাযথ কর্তৃপক্ষ অ্যাপ্রিসিয়েট করেছেন কিনা ওগুলোকে তখন আপনার সাপোর্টিং ডকুমেন্ট নিশ্চয় দিবেন। এখন আপনি তো বিসি মহোদয়কে জোর করে নিয়ে আসতে পারবেন না বা তাদের দিনকে, বাট আপনি আপনার উদ্যোগ নিয়েছেন সেই সেখানে মানে অ্যাটাচ করে দিবেন বা আপনার চেষ্টা করবেন আমাদের কাছে জমা দেওয়ার আগে ওটাকে ফুলফিল করেই দিবেন। আমরা আসলে ওই ফুলফিল অবস্থায় আপনাদের কাছে যেতে চাই। একটা প্রশ্ন ছিল স্যার। একজন অনেক সময় ফারজানা, উনি বোধহয় হাত তুলেছেন, ডক্টর ফারজানা, আপনি বলুন ম্যাডাম ফারজানা, আপনি বলুন। আপনি তো অনেক সময় স্যার বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অনেক চেষ্টা করে ঢোকা যাচ্ছে না স্যার। ওয়েবসাইটে লিখে নেন, আপনি আমার মনে একটু ভুল আছে, আমি বলি www.bmsc আমরা গ্রুপে দিয়ে দেবো .portal, এই পোর্টালটা অনেক আপনারা লেখা নেই, .portal.gov.bd bmsc.portal আছে, পোর্টাল এই পোর্টালটা বোধ হয় আপনারা দেখবেন, আপনাদেরকে আমরা মিটিং এ খাতা দিয়েছিলাম না, ওখানে দেওয়া ছিল। .portalটা আপনারা অনেকে লেখেন না, এই জন্য পারলেন। আমরা গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। জি জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন স্যার, আমি ডক্টর আফরোজা স্যার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে বলছি স্যার। জি স্যার, আমার কিছু ছোট কোশ্চেন ছিল, আমি বলবো স্যার? বলুন। জি স্যার, আমাদের যে স্যার টোটাল নাম্বার অফ ফিজিক্যাল ফ্যাসিলিটিস এর মধ্যে আপনি দিয়েছেন যে অফিস রুম আর অ্যাডমিন রুম, যদি লাইন কেটে যায় আবার ওই লিংকে ঢুকে পড়বেন, ঠিক আছে? টাইম বাড়িয়ে নিয়ে। জি স্যার। 2 মিনিট পর শেষ দিলে আবার অফিস রুম, জি স্যার, অফিস রুম আর অ্যাডমিন রুম যে জিনিসটা, এটা হচ্ছে স্যার অল ডিপার্টমেন্টের হেডের রুম গুলোকে আমরা কি অফিস রুমের আন্ডারে ফেলবো নাকি অ্যাডমিন রুমের আন্ডারে ফেলবো? এই বিষয়টা আমার একটু সেন্ট্রাল, জানার এটা ছিল। আসলে মেডিকেল কলেজের জন্য সেন্ট্রাল বিষয়টা, এটা প্রিন্সিপালের একটা অফিস রুম থাকে, একটা অ্যাডমিন রুম থাকে, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো এটা কিন্তু এভাবে হবে না, আলাদা। এটা ডিপার্টমেন্টেও কনটেক্সট ভেরি করতে পারে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমাদের রিসার্চ এন্ড পাবলিকেশন নিয়ে, এখানে স্টুডেন্টদের যে ইনভলভমেন্টের যে ইনভলভমেন্ট স্যার, এখানে ফার্স্ট ফেজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমরা তো আসলে প্রত্যেকটা ফেজের স্টুডেন্টকে ইনভলভ করি না, আমরা শুধু থার্ড ফেজ। তো এই বিষয়গুলোকে আমরা কিভাবে আপনাদের কাছে সাবমিট করব স্যার? আপনাদের এখানে হলো যে আমরা আসলে টিচারদের সাথে স্টুডেন্টদের ফেজ 1 ফেজ 2 টিচার রিসার্চ করে না করে, ওখানে ওই স্টুডেন্টদের সাথে নেবেন ওরা এইভাবে মানে আমরা তো জি স্যার এতদিন তো নেইনি, আসলে এখন থেকে নেওয়ার চেষ্টা করব, তাই তো? আমরা তো জি ফাইলটা দিতে পারবো না। আর ছোট্ট একটা ছিল যে স্যার আমাদের স্টুডেন্ট কাউন্সিলর ঠিক না, আমাদের স্টুডেন্ট মেন্টরিং সিস্টেমটা আমাদের এখন জি আমার মনে হয় আমরা একটু আগে যেটা বলে দিয়েছিলাম, হয়তো যদি কেউ ফলো করে থাকে সে জয়েন করবে। হ্যাঁ আফরোজা, আপনি আবার সবাই হয়তো ঢুকে পড়বে। আমরা আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ বলুন। স্যার আমি প্রফেসর খালিকুল ইসলাম, আমি ভাইস প্রিন্সিপাল জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। স্যার আমাদের কি স্যার ফিজিক্যাল একটা মিটিং এ ইনভাইট করা যায় কিনা স্যার? সমস্ত
একজন করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে, তাহলে স্যার আমাদের ওই স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট যে রিপোর্টটা আছে স্যার, এটা স্যার ফিল আপের অনেক কোয়ারিগুলি আছে, এগুলি স্যার মানে বেটার মানে কনসেপচুয়াল পার্ট থেকে হতো স্যার, যদি সম্ভব হয় স্যার। এই মুহূর্তে আমাদের আসলে আপনাদেরকে ফিজিক্যাল মিটিং এর হয়তো এই মুহূর্তে আমাদের সুযোগ নাই। তবে একটা কথা বলছি যে আমি প্রাথমিক কথা বলেছিলাম যে 24 hours 7 days ইউ আর অ্যাট ইউর লিবার্টি, আপনি যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, গ্রুপে লিখতে পারবেন। উইল বি হ্যাপি টু রেসপন্ড টু ইউর কোশ্চেন। এটা হলে আপনাদের কাছে, সেটা আপনি ইন্ডিভিজুয়ালি করেন, গ্রুপে লেখার কোনো অসুবিধা নেই। আমরা সেটা আপনাদেরকে আমাদের ফোন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমরা ফাইন্যান্সিয়ালি এই মুহূর্তে অতটা ক্যাপাবল না যে আমরা টাইম বেড়ে ফেলেছি, কোনো অসুবিধা, আপনারা প্রশ্ন করতে পারবেন, আমাদের হাতে আরো 40 মিনিট সময় আছে। তো আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান নাই, বাট আমরা ফান্ডের ব্যবস্থা করতে পারলে আমরা এটা করে ফেলবো। তো আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন, গ্রুপে লিখতে পারবেন। এটা আমরা আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমরা সব রোদে দিয়েছি। আপনি ওটা নিয়ে আগে প্রথম আমাদের অনুরোধ থাকবে, ওটা নিয়ে আপনারা বসেন, দেখবেন। যখন ইয়েস বললে আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। আমরা আজকে আপনাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট, স্ট্যান্ডার্ড সাইট ভিজিট গাইডলাইন, পলিসি প্রসিডিওর এবং আরো একটা ডকুমেন্ট পাঠাবো, কন্টেন্ট এন্ড স্ট্রাকচার। এটা দেখবে ওখানে ওই সেলফ শুনো তাহলে একটু শুনো, এটা হবে, তাও লেখা আছে এসি ডকুমেন্টগুলো আমরা এমন ভাবে করে আপনি একটু ওগুলো পড়বেন এবং যেখানে প্রশ্ন ফিল করবেন আমাদেরকে ফোন করবে, কাউন্সিলে আমি আছি, যে কোনো সময় গ্রুপে লিখবেন, কাজী সাহেব ম্যাডাম আছেন, আমাদের যে কোনো মেম্বারকে আপনারা যে কোনো সময় এই ফিলোসফিটা আমরা আছে। অন্য কারো প্রশ্ন আছে? স্যার আমি আইএইচএস থেকে বলছি, প্রফেসর জাভেদ স্যার, মেম্বার সেক্রেটারি এডুকেশন কমিটি স্যার। জি প্লিজ বলুন। স্যার আমার একটা ছোট কোয়েশ্চেন হচ্ছে স্যার, টিচার্স ইভালুয়েশনের যে ব্যাপারটা আছে এখানে স্যার, স্টুডেন্ট টিচার্স ইভালুয়েশন বাই স্টুডেন্ট, যেটা স্যার আমাদের তো এটা 100% হয়তো এইভাবে প্র্যাকটিসে ছিল না স্যার। এখন স্যার যদি এই জিনিসটা স্যার একটু আমরা কি একটা এট দ্য এন্ড অফ দ্য ফেজ অথবা এন্ড অফ টার্ম যে টিচাররা যে ফেজ ওয়াইজ টিচারদের ইভালুয়েশন, এটা কি এরকম হবে নাকি স্যার পার লেকচার হিসাবে স্যার টিচার ইভালুয়েশন হবে স্যার? এই জিনিসটা যদি একটু স্যার ক্লিয়ার করেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি একটু আপনাদেরকে একটু বলছি, অন্যভাবে নেবেন না। when I was director and director of medical education, ওখানে তখন আমরা 35টা মেডিকেল কলেজকে নিয়ে টিচার্স ইভালুয়েশন পাইলটিং করেছিলাম। আপনারা জানেন ডিজিএমই আমরা কিন্তু 17টা কোশ্চেন দিয়ে একটা টিচার্স ইভালুয়েশন কোশ্চেনটা তৈরি করেছিলাম, যে কোশ্চেনটা মধ্যে মূলত মানে টিচারের লেকচার, স্মল গ্রুপ, লার্জ গ্রুপ, ক্লিনিক্যাল টিচিং, যে কোনো সেশনকে ঘিরে আমাদের এটা টিচার্স ইভালুয়েশনের যে 360 ডাইমেনশনে যেটা হয়, লেকচার ক্লাস হোক, তার অ্যাসেসমেন্ট, তার পার্সোনাল লাইফ, তার বিহেভিয়ার, অনেকগুলো বিষয় থাকে। তার সিনিয়রকে দিয়ে, তার জুনিয়রকে দিয়ে, অনেকগুলো 360 ডাইমেনশন ইভালুয়েশন হয়। কিন্তু আমরা মূলত প্রথম বাংলাদেশে ডিজিএমই থেকে শুরু করেছিলাম যে একজন টিচারের বেসিক যে জায়গাটা, ল্যাব, তার ক্লাসরুমটা, ওটাকে অ্যাসেস করার জন্য, যেখানে স্টুডেন্টরা মুখ হয়ে আসেন, সেখানে আমরা 17টা পয়েন্ট যেটা কোশ্চেনটা তৈরি করেছিলাম, আমরা এই গ্রুপে শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করি। যেখানে আছেন টিচার গেইনিং অ্যাটেনশন করে কিনা, অবজেক্টিভ শেয়ার করে কিনা, ইন্টারেক্ট করে কিনা, স্টুডেন্টদের প্রমোট করে কিনা, সামারি করে কিনা, রিভিউ লেখা 17টা পয়েন্ট। তো আমরা ওইটাই প্রথম চাই। প্রশ্ন হলো মডালিটিসটা কি হবে? অনেক গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা সফটওয়্যার তৈরি করে দিয়েছে। এখানে আমি জানি না যে কোনো মেডিকেল আছে যারা এখানে হয়তো গ্রুপে আছেন, সফটওয়্যার তৈরি করে নিয়েছে। তার প্রত্যেকটা লেকচার হওয়ার পরে, ক্লিনিক্যাল টিচিং হওয়ার পরে, টিচিং হওয়ার পরে, ওই ইনস্টিটিউটের প্রত্যেক টিচারের একটা ইউনিক আইডিয়া আছে, স্টুডেন্টদের ইউনিক আইডিয়া আছে। ওই ফেজে স্টুডেন্ট ঢুকে টিচারকে আইডেন্টিফাই করে তার ওপিনিয়ন দিয়ে দেয়। এবং এটা এই জন্য চেয়েছি, পানিশমেন্ট দেওয়ার জন্য না। টিচার চাইলে সে আইডি দিয়ে তার ইমপ্রুভমেন্টের জন্য দেখতে পারে যে কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার। আসলে আমরা ইমপ্রুভমেন্টের জন্য এখানে রেখেছি। তো আমরা ওইটা আপনাদের শেয়ার করবো। আপনারা চাইলে সফটওয়্যার দিয়ে করতে পারেন, যত সফটওয়্যার দিয়ে করতে না পারে, আমি জানি 2-4টা মেডিকেল কলেজ করেছে যারা সফটওয়্যার দিয়ে করেছে, এবং 1,50,000-60,000 টাকা তারা সফটওয়্যার করেছে, এবং তাদের এখানে এডমিশন ভর্তি হয় 150-র মতো স্টুডেন্ট। সুতরাং এটি কিভাবে ফিজিবল আকারে ততদিন আপনারা ক্লাসে করা সম্ভব হবে না। আপনি তো ইয়ারলি একবার করলেন, 6 মাসে একবার করলেন, এইভাবে। যদি আপনি অনলাইন না করেন তাহলে কিভাবে এই প্রতিষ্ঠান করা সম্ভব না? কত বছরে একবার করলেন না 6 মাসে একবার করলেন। যদি আপনি হার্ড পেপারে করেন, প্রশ্ন হলো হার্ড পেপারে আপনি সেটাকে আবার এন্ট্রি করে ডাটা ঢুকিয়ে আপনি কখন কোনটা কাজটা করবেন। এই জন্য অনুরোধ করবো, তারিখ প্রশ্নদেরকে আমরা জানাবো, আপনাদেরকে বলছি
যে ছোট্ট একটা সফটওয়্যার, আমি ডিজিটাল মেডিকেল জানি তো 1 লাখ টাকা বেশি লাগেনি, তারা এটা করেছে এবং তারা ওটা করে ওদের কাজটা করছে, বাট ডেডিকেটেড একটা লোক লাগে ওটাকে দেখার জন্য। আপনাদের নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অধিকাংশ আইটি সেকশন আছে, তারা বুঝবার করতে পারে। তো এটা আমার মনে হয় এইভাবে হলে ভালো হয়। আর যদি আপনারা না করতে পারবেন, একদিন বছরে একবার বা 6 মাসে একবার ফেজ ওয়াইজ করবেন, এছাড়া কি করবেন। ঠিক আছে, আমার মনে হয় Thank you, sir. আমরা বহুদিন পরে স্যারকে আমি দেখছি, প্রফেসর বারগুদ স্যার, উনি আমাদের একজন প্রিন্সিপাল ছিলেন, ডিন ছিলেন। স্যারের কথা কিছু বলতে চাচ্ছেন, প্রফেসর বারগুদ স্যার, পপুলার মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা একটু ফ্লোর পেতে পারি কিনা? আমি আজকে আপনাকে একটু পরে প্রফেসর বারগুদ স্যার বোধহয় একটু কিছু বলি, আপনি এরপর আপনি বলেন। প্রফেসর বারগুদ স্যার আমাদের অনেক প্লেয়ার স্যার, অনেক স্যার প্লিজ। শোনা যায়? স্যার শোনা যায় স্যার। আমরা কিন্তু কংগ্রেচুলেশন করে জানাচ্ছি যে এত বড় একটা মিটিং করতেছেন, একটা ভালো একটা কাজ করতেছেন, মানে আপনি এটা মোটামুটি একটা ডেভেলপ করতেছেন। আপনার দায়িত্ব অনেক বেশি। আপনার গাইডলাইন্স গুলি যেগুলি সবগুলি দেখলাম, এগুলি তো অনেক বড়। আজকে মিটিং এর ডাইরেক্টিভস অনেক বেশি ছিল। আমার মনে হয় একটা লিখিত ডাইরেক্টিভস দিলে পরে আমাদের একটু ভালো হবে। আর যে কোশ্চেন গুলি আসছে এগুলো যদি উল্লেখ করেন পিছনে, তাহলে আজকের মিটিং এর জিনিসটা যদি আমরা পাই, তাহলে সব জিনিসগুলি ক্লিয়ার থাকবে। তারপরে কিছু প্রশ্ন থাকবে, আমরা আপনাকে জ্বালাবো যখন এটা করতে যাব, তখন কিছু কিছু জায়গায় তো অবশ্যই আমাদের আসবে, কনফিউশন থাকবে, তখন আপনাকে যেন আবার আমরা পাই কাছে। কারণ এগুলি বেশ সেন্সিটিভ জিনিস, সবাই চিন্তা করে ভালো করার জন্য, কিন্তু তার মধ্যেও কিছুটা মতবিরোধ থাকে, আমাদের মধ্যেই থাকবে, এটা এরকম, এটা ওইরকম দিলে ভালো, এরকম দিলে ভালো। In those cases, we will ask you questions frequently. যখনই আমরা এটা সেলফ অ্যাসেসমেন্টে যাব, প্রশ্ন উঠতেই থাকবে এবং আমরাও ক্লারিফাই করতে থাকবো। এগুলি রেকর্ড করে রাখা প্লাস আমাদেরকে যদি শেয়ার করেন, তাহলে পরে আমরা মানে জিনিসগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ এত বড় জিনিস কিন্তু আমরা এর আগে আমরা চিটাগাং মেডিকেল কলেজে করছি, যখন এই মানে প্রথম যখন এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স হয়, চিটাগাং মেডিকেল 1, এবং যেটা আমরা টাকাও পাইছি, প্রাইজ পেয়েছিলাম, কিন্তু তার সেটা তো অনেক বড়। তখন যে ইভ্যালুয়েশন ফরম্যাটটা ছিল, সেটা হচ্ছে এখনকার ফরম্যাটটা অনেক বড়, অনেক বেশি, এবং ইনভলভমেন্টটা আরো অনেক বেশি আছে। বিশেষ করে ওই যে একজন প্রিন্সিপাল বলতেছিলেন যে বেসরকারি মেডিকেল কলেজগুলি এই তার সঙ্গে নিয়ে তারা অনেক কিছুতে এগ্রি করতে চায় না। সেক্ষেত্রে আমরা একটু বিপদে পড়ে যাই। আমি সরকারি কাজ করছি, বেসরকারি কাজ করতে গেছি যখন, তখন দেখলাম যে অনেক বাধা থাকে, অনেক বিপত্তি থাকতেছে। তো সেক্ষেত্রেও আমরা আপনার সাহায্য চাবো। আপনি আমাদের কথা বললে পরে তখন আপনি আশা করি রেসপন্স করবেন। আর যারা যারা আজকে জয়েন করছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দোয়া বা আপনার হাত আমাদের মাথার উপর সবসময় আছে, সেই ছোটবেলা আমি খুবই আনন্দিত যে এত বড় একটা করতে পারছি। মানে এর আগের গিয়েটা তো ফেইলিউর হয়েছে ধরতে গেলে, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামটা খুব একটা ভালো সারা জাগাইতে পারে না। এটা কিন্তু এটা ভালো সারা জাগাইছে, এবং এটাকে আমাদের কাজে লাগানো হচ্ছে যারা মেডিকেল এডুকেশন যারা মেডিকেল এডুকেশন উন্নতি চায়। শুধু এডুকেটরের না, যখন সব টিচারদের তাদের উন্নতির জন্য, তাদের জন্য, সেলফ এস্টিমের জন্য কিন্তু এটা দরকার আছে। মেডিকেল কলেজের জন্য দরকার আছে, ছাত্রদের জন্য দরকার আছে। আমরা যেন বলতে পারি যে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্লাস করতেছি, পরীক্ষা নিচ্ছি, ক্লাস করাচ্ছি বা পড়াচ্ছি। এটা এই গর্বটা আসবে শুধু এটার মাধ্যমে চলে আসবে। কিন্তু ওই জায়গাগুলিতে বিশেষ করে এই যে বললো যে ইউনিভার্সিটি আসতে চায় না, এই কি বলে গভর্নিং বডি মত দিতে চায় না, দেরি করে, করে ওরা দেখে 1 মাসে এটা না হলে এত টাকা লাভ হবে, এটা একটা বড় থাকে। ঠিক আছে, দেখি এখন বেশি বিপত্তি বলতে যাওয়ার দরকার নেই, কিন্তু এগুলি তো আসলে পাশ কাটানো যাবে না, এগুলি করতে হবে, এটা বুঝতে হবে, এবং এটা আপনাদেরও বুঝতে হবে। আমার মনে হয় আপনারাও একটা মিটিং করেন, গভর্নিং বডি মিটিং নিয়ে, যেখানে প্রিন্সিপালরাও থাকবে এবং ডাইরেক্টরসও ওরকম থাকবে যে এর জন্য যা যা প্রয়োজন করতে হবে
আমরা এটা দ্রুততার সাথে নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে কথা বলে আমরা করবো। স্যার আমরা সব ডকুমেন্ট গুলো আজকে আবার দেবো স্যার, অতীতে আমরা আবার দিয়েছিলাম, আজকে আমরা সব ডকুমেন্ট দেবো, যে 5টা ডকুমেন্ট পাঠাবো, এরপরে আরো অনেক ডকুমেন্ট পাঠাবো। আপনারা কষ্ট করে সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন। আপনারা অনেকেই প্রফেসর মাহমুদ স্যার ছিলেন, প্রফেসর স্যার যেটি প্রিন্সিপাল ছিলেন, ডিন ছিলেন, তো আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দুজন হাত তুলে আছেন, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ থেকে বলছি স্যার। বলুন প্লিজ। স্যার আমার একটা ক্লারিফিকেশন আমি স্যার একটু জানতে চাই, সেটা এই যে স্যার টেমপ্লেট ফর স্যার রিপোর্টের এখানে 8 নম্বর আইটেমের স্যার একাডেমিক স্টাফ এবং ফ্যাকাল্টি এর স্যার আইটেম 7 নম্বরে which body or committee of the medical institution evaluate the teaching qualification of the faculty members. Please mention name, composition and function of the body oblique committee. Sir, এইটা স্যার একটু ক্লারিফিকেশন চাই যে বডিটা কিভাবে এটা করে। নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের টিচার রিক্রুটমেন্টের জন্য বিএমডিসি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবগুলোর জন্য বিএমডিসি ক্রাইটেরিয়া গুলো বলা আছে, যেটা আসলে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট ফলো করে। এবং নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের টিচার রিক্রুটমেন্টের জন্য আপনাদের একটা বোর্ড আছে, যেখানে আসলে ইউনিভার্সিটি বিএমডিসির নিয়মগুলো ফলো করে ডিন অফিসে ডিনের প্রতিনিধি বা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ডিজি অফিসের প্রতিনিধি একটা বোর্ড থাকে আপনাদের সেটাই উল্লেখ করতে হবে যে বিএমডিসির গাইডলাইন, বিএমডিসি যে শিক্ষক বা ফ্যাকাল্টি মেম্বার হওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর হওয়ার জন্য তারা কিন্তু বলে দিই। আমরা বিএমডিসি কর্তৃক ওইটাকে ফলো করি এবং বোর্ড হিসেবে থাকে। এখন নন গভর্নমেন্টের জন্য কি হচ্ছে, ডিপিসি বোর্ড হচ্ছে, পিএসসি হচ্ছে, এসএসবি বোর্ড হচ্ছে, ঠিক নন গভর্নমেন্টের জন্য রিক্রুটমেন্ট বোর্ড আছে, সেটা কিন্তু স্ট্রাকচার দেওয়া আছে আপনার কলেজে। আপনারা ওইটাই দিবেন, যেখানে ডিনের প্রতিনিধি আছে, বিএমডিসির প্রতিনিধি থাকে, ডিজিবিসি প্রতিনিধি থাকে, তারপরে মন্ত্রণালয়ের ওইটা বলি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে কোথায় মিস্টার নাজিবুল এডুল কোথায় বলতে চেয়েছিলেন, প্লিজ। নাজিবুল না ম্যাডাম, আপনি স্যার আমি একটু প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে স্যার আপনি 3টা ফোল্ডার বলেছেন, একটা হচ্ছে 11টা মানে বেসিক ইনফরমেশন একটা ফোল্ডার, একটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা ফিল আপ করা, আর আরেকটা হচ্ছে 11টা ফোল্ডার। স্যার এই 11টা ফোল্ডার কি আমার সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে যে 11টা হেডলাইন আছে ওই অনুযায়ী আমরা সাজাবো, নাকি 11টা ডিপার্টমেন্টের আমরা ফোল্ডার করব, যেখানে ওই সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে যা যা চাওয়া হচ্ছে সব কাগজগুলো সিরিয়ালি থাকবে? 11টা ডিপার্টমেন্ট না, আমরা যে 11টা স্ট্যান্ডার্ড বলেছি সেলফ অ্যাসেসমেন্ট মধ্যে তাকলে দেখবেন একটা বেসিক ইনফরমেশন আছে, এরপরে 11টা স্ট্যান্ডার্ডের সম্পর্কে বলা আছে। আমরা তো আপনার সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা সামনে নিয়ে অন বাই অন এগোতে থাকবো। সুতরাং আপনি 1 নম্বরে বেসিক ইনফরমেশন 1 নম্বর থাকে, 2 নম্বরে আপনার হয়তো বলা আছে মিশন, 3 নম্বরে বলা আছে কারিকুলাম, ওইভাবে করে আপনি হেডলাইন অনুযায়ী সাজাবো। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট নট অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট। এবং আমরা এটাও বলেছি যে প্রত্যেকটা স্যাম্পল দেবেন, এই যে ধরেন লেসন প্ল্যান দেবেন 11 ডিপার্টমেন্ট 11 দেবেন, একাডেমিক ক্যালেন্ডার দিবেন, সেটা হচ্ছে 4 দিতে 4টা দিন। আমরা ফর্মেটিভে কোশ্চেন দিলে দেন 4 পরীক্ষা 4 থেকে 4টা সাবজেক্ট ওয়াইজ দিলেন, ফেজ ওয়াইজ দিলেন, এইভাবে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই ফোল্ডারগুলোকে আপনারা এই করবেন। আমার প্রস্তাব প্রধান সাহেব আপনি হাত তুলেছেন, আপনি বলুন। স্যার একটু আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার, টিচার্স ইভালুয়েশনের আমরা যে আপনাদের ফরম্যাট অনুযায়ী আমরা ইভালুয়েশন রিপোর্টটা নিলাম, নেওয়ার পরে স্যার এটা স্ট্যাটিস আমরা এটা কিভাবে বের করব? আমরা যদি আমাদের যদি এটা না থাকে, সফটওয়্যারটা না থাকে, অনেক গভর্নমেন্ট মেডিকেল এখানে আছে, এখানে কি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে কেউ আছে? আমি যেহেতু জানি ওনার টিচার্স অনলাইনে করে, আপনারা কি এখানে কি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে কেউ আছেন? স্যার আছি স্যার, আমি ডক্টর হাবিব সাদাত চৌধুরী। একটু শেয়ার করেন তো আপনারা কিভাবে টিচার্স রিভিশন করেন, একটু বলেন। ওনারা অনলাইনে করে, আমি নাম বলতে চাচ্ছিলাম, আপনি ওই এক্সপেরিয়েন্সটা বললে ওটা বুঝতে পারবেন সফটওয়্যারে কিভাবে আপনারা করেন। স্যার আমরা সফটওয়্যারে যে কোশ্চেন গুলো আমরা দিয়েছি এবং প্রত্যেকটা আন্ডার স্কোরিং আছে, লিকার্ট স্কেলে স্কোরিং করা, এবং এটা জি স্যার বিএমডি থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা ফলো করছে, এবং এটা অনলাইনে স্টুডেন্টরা সাবমিট করে এবং তারপরে সেটা স্কোরিং হয়ে যায়। যে ওরা তো একটা প্রত্যেকটা স্কোর দিচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের আনসার হিসেবে, এবং সেই ওভারঅল একটা স্কোর আছে প্রত্যেকটা টিচারের জন্য। পরবর্তীতে আমরা এটা ফেজে এটা রিভিউ হয়
এবং পরবর্তীতে একাডেমিক কোঅর্ডিনেটর এবং একাডেমিক কোঅর্ডিনেশন কমিটিতে এটা রিভিউ হয়। তো এটা আমরা পিরিয়ডিক্যালি রিভিউ করি। স্যার আমার প্রশ্ন ছিল সফটওয়্যার না থাকলে কি করব স্যার? ইন্ডিভিজুয়াল টিচার হলে সেই টিচার কিন্তু নিজে লগ ইন করে দেখতে পারে যে তার কোন জায়গায় ঘাটতি আছে। এটা কিন্তু আসলে ইমপ্রুভমেন্টের জন্যই আসলে টিচার সিমুলেশন। যাক, এখন কথা হলো যদি আপনার সফটওয়্যার না থাকে এবং এই সফটওয়্যারটা করতে 1 লাখ টাকার নিচে লাগে, যদি না থাকে তাহলে আমাদের সাবমিশন যে আপনারা অন্তত মানে বছরে 2বার করেন ফেজ ওয়াইজ, ওই কোশ্চেনটা দিয়ে ফেজ ওয়াইজ করলেন, এটা টিচার ইভ্যালুয়েশন কিন্তু ইন্ডিভিজুয়াল টিচারটা হবে। ধরেন আমি হুমায়ুন, ওই প্রফেসর শামীম ম্যাডাম, ডক্টর জাকির স্যার, আমরা এখানে আছি, আমরা 5 জনের ওই স্টুডেন্ট কিন্তু 5 জনকে ইন্ডিভিজুয়াল করবে। এটা স্টুডেন্টদের জন্য কিন্তু ট্রাবল সাময় হার্ড কপিতে করা। কিন্তু সফটওয়্যার হলো হয় কি, যখন এটা তখন হয়ে যায় এবং টিচার চাইলে তাকে ইমপ্রুভ করতে পারে এবং রিয়েল লাইফ হয়। তো যদি আপনার যতদিনের সফটওয়্যার না হবে, আপনারা অন্তত 6 মাসে একবার ওই ফেজ ওয়াইজ করবেন এবং এটাকে যদি কলেজে কাউকে অ্যাসাইন করেন, সে তখন এসপিএসসি এটাকে এন্ট্রি করে তখন সামারি ওয়াইজ করবে যে কে সবচেয়ে বেশি স্কোর পেলো। ধরুন আমি যখন করেছিলাম ন্যাশনালি, তখন আমরা দেখেছি যে 80-80-80-র মধ্যে কেউ 77 পেয়েছে, 75-70 পেয়েছে, আবার ওখানে আমরা দেখেছি 36 পেয়েছে। পারফরমেন্স লেভেল তো এখানে আছে, কেউ 30, কেউ 75। তো আমার মনে হয় আসলে এই বিষয়টাকে আমরা আপনাদের অনুরোধ করবো, এটাকে টিচারকে উদ্বুদ্ধ করার জন্য, তার ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করেন, নট টু পানিশ, নট টু হিউমিলেট এনিওয়ান। আমার স্টুডেন্টদের মধ্যে ওই স্যার জায়গাটা আমার মনে হয় স্যার আপনি সেন্ট্রালি করেছিলেন স্যার গুগল ফর্ম মাধ্যমে, এটা খুবই এফেক্টিভ এবং গুগল ফরম্যাটও করা যেতে পারে। তো আমার মনে হয় যতদিনই না হয় ততদিন আপনারা বছরে 2বার ফেজ ওয়াইজ ওই 17টা কোশ্চেন ফটোকপি দিয়ে করলেন। এবার আপনাদেরকে এসপিএসসি তে এখন মনে করেন ওই এসপিএসসি তে ওই ফেজের টিচারদের মধ্যে কাউকে অ্যাসাইন করলেন, তারা নিজেরা এটা করলো, তাদের কি করতে হবে, এটা করা 4 ফেজ আলাদা করে করলেন। কারণ ফেজ অনেক টিচারদেরকে ফেজ ওয়ানে স্টুডেন্ট ইভ্যালুয়েট করবেন, ফেজ টু স্টুডেন্টদেরকে ফেজ টু স্টুডেন্ট টিচারদের ফেজ টু স্টুডেন্ট ইভ্যালুয়েট করবেন, ফাইনাল ফেজের টিচারদেরকে ফাইনাল ফেজের টিচার স্টুডেন্ট ইভ্যালুয়েট করবেন। সুতরাং এটাকে যদি আপনি সামারি করতে চান, তাহলে ওই ফেজ ওয়াইজ কিন্তু আপনি স্পেসে ঢুকিয়ে এটাকে দেখতে হবে যে ওই ফেজের মধ্যে মানে সবচেয়ে বেশি স্কোর কি করেছে, সে ভালো শিক্ষক। ওই ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে পারবেন কি আছে। আমরা সারা দেশের মধ্যে স্কোর করেছি, কলেজ ওয়াইজ স্কোর করেছি, ফেজ ওয়াইজ স্কোর করেছিলাম, যেটা আমি 35,000 রেসপন্স পেয়েছিলাম, সেন্ট্রালে আমরা করেছিলাম ডিজিএমএতে ডাইরেক্ট করা সম্ভব, সেটা আমরা গুগল মিটে করেছিলাম। উদ্যোগ দরকার আর কিছু। আর কোন প্রশ্ন আছে? আমরা প্রায় কিন্তু দ্বিতীয় টাইপের প্রায় কাছাকাছি চলে আমি এসেছি। আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। প্লিজ সেটা বলুন। হচ্ছে হ্যাঁ জি স্যার। স্যার ইয়ার ক্যালেন্ডার আর একাডেমিক ক্যালেন্ডার, এখানে ইয়ার ক্যালেন্ডারটা মনে হয় নতুন আসছে এবার, তো কারিকুলামেও দেয়া আছে এবং টিচিং লার্নিং, এই দুটোর মধ্যে একটু বেসিক পার্থক্যটা স্যার একটু যদি বলেন। একাডেমিক ক্যালেন্ডারটা কিন্তু আসলে ফেজ ওয়াইজ হবে, ইয়ার ক্যালেন্ডারটা কিন্তু আসলে টোটাল একাডেমিক অ্যাক্টিভিটিস, হলিডেজ, আদার্স অ্যাক্টিভিটি, কালচারাল এভরিথিং মিলেই কিন্তু আসলে ইয়ার ক্যালেন্ডার, একটা কলেজে টোটাল ইয়ার ক্যালেন্ডার। আর ফেজ ওয়াইজ একাডেমিক অ্যাক্টিভিটি দিতে সেটা অ্যাবসলিউটলি একাডেমিক ক্যালেন্ডার। ঠিক আছে জি স্যার। তো ইয়ার ক্যালেন্ডার কি ফর ইচ ব্যাচের জন্যই করতে হবে, সব ব্যাচকে দিতে হবে? এখন এটা আসলে ইয়ার ক্যালেন্ডার ব্যাচ ওয়াইজ হতে পারে, বা ওখানে আসলে আমরা একাডেমিক ইয়ার ধরলেই ভালো হয়। মানে এখানে দিয়েছেন স্যার ইচ ক্যালেন্ডার ইয়ার, এটা আসলে একাডেমিক এই ইয়ার ক্যালেন্ডার আসলে একাডেমিক মানে ক্যালেন্ডার ইয়ার অবধি হওয়াটাই বোধহয় বাঞ্ছনীয়। এখানে দুইটা কোশ্চেন আসছে, দুইটা কোশ্চেন আমি একটু এখানে বলতে চাচ্ছিলাম। এটা হলো আমি একটু বলতে চাচ্ছিলাম। প্লিজ বলুন। এই যে একাডেমিক ক্যালেন্ডার এবং ইয়ার প্ল্যানার নিয়ে অনেকের সন্দেহ, যেটা বেসিক্যালি ইয়ার প্ল্যানারের মধ্যে তো আপনার পূজা, ঈদ, এভরিথিং, স্পোর্টস, কালচারাল প্রোগ্রামস, এভরিথিং উইল বি দেয়ার। কিন্তু একাডেমিক ক্যালেন্ডার শুধুমাত্র একাডেমিক অ্যাক্টিভিটিস গুলা থাকবে। আর দুইটা একাডেমিক ক্যালেন্ডার আবার দুইটা হতে হবে, একটা হবে ফেজ ওয়াইজ, আর একটা হবে টোটাল কলেজের প্রত্যেকটা ফেজের ইন্টিগ্রেটেড একটা একাডেমিক ক্যালেন্ডার। তবে একটা বলি, আমরা একাডেমিক ক্যালেন্ডার আমরা ফেজ ওয়াইজটাকে বেশি অ্যাপ্রিশিয়েট করি, অনেক বেশি কঠিন করলে গ্লোবাল না হলে কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হয় না। আমরা কিছু আমরা যদি ফেজ ওয়াইজে থাকবে এবং ওটা ইন্টিগ্রেটেড থাকবে। লিসেন টু মি, ইয়ার ক্যালেন্ডার যদি কোনো কলেজ আমরা একাডেমিক ক্যালেন্ডার ফেজ ওয়াইজ পেলে উই উইল হ্যাপি, মোর দ্যান হ্যাপি। এরপর যদি কোনো কলেজ টোটাল একটা একাডেমিক ক্যালেন্ডার বানায়, আমরা আনহ্যাপি হব না, আরো খুশি হব।
প্রশ্ন হলো এটা যে এমন কিছু করা ঠিক হবে না যেটা আননেসারি কাউকে ট্যাক্সেশন। আমি কিন্তু যখন ছাত্র ছিলাম একটু কম পড়তাম, তখন বেশি পড়ে পড়াশুনো করে নিউরনকে নষ্ট করে লাভ কি? যে কাজটা করলে প্রোডাক্টিভিটি আসবে, বেনিফিট পাওয়া যাবে, আমি ওখানে জানতে চাই। এই জন্য আমরা ফিজ ওয়াইজ একাডেমিক ক্যালেন্ডার পেলেই ভালো হবে। তবে হ্যাঁ, আবার দেখেন কিছু রিলেটেড বিষয় আছে, থার্ড ফোর্থ পেজ ক্লিনিক্যাল টিচিং লেকচার সেগুলোকে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যেটা যেখানে কন্টেক্সচুয়াল সেটা সেখানে করে নেবেন, ঠিক আছে? আমার মনে হয় উত্তম স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছেন। বোরহান সাহেব আপনি কথা বলুন। স্যার আমি প্রফেসর লতিফা, ইউনিভার্সাল মেডিকেল স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। টিচিং লার্নিং এর 4 নম্বরের জি নাম্বার স্যার, জি নাম্বার বাই ট্রেনিং স্যার, জি 1 নাম্বার ছিল ইভালুয়েটিং ইচ সেশন বাই স্টুডেন্টস, আর পরের নাম্বারটা স্যার বাই এই প্রশ্নের উত্তরটা কি হবে স্যার? প্রথমটা বলছেন বাই ইচ সেশন, পরেরটা কি বলছেন শোনা যায়নি। বাই ট্রেনিং শিডিউল স্যার, ট্রেনিং শিডিউল স্যার, ট্রেনিং শিডিউল স্যার 41G 41G স্যার। ইয়েস নো। আচ্ছা বলছি। আচ্ছা না, ঠিক আছে, আপনি শোনেন, আমি বলছি। আমরা আসলে টিচার্স ইভালুয়েশন যেটা বলেছি সেটা হলো ফর্মাল, ওই যে ডিজিএমই থেকে দেয়া যে 17টা কোশ্চেন আইটেম আছে ওটা নিয়ে, ওটা ইচ সেশন, লেকচার, টিউটোরিয়াল, বেডসাইড টিচিং একই, সবগুলোর জন্য একই বিষয় আছে। এর বাইরে আপনারা সিম্পোজিয়াম অন্যান্য বিষয় যেগুলো করেন না, ওগুলোর বিষয় ওখানে আপনার বলা, যদি কোনো ট্রেনিং প্রোগ্রাম আলাদা করে করান, তো আমার মনে হয় আপনার স্টুডেন্ট ইভালুয়েশন এইটার মধ্যেই থাকে। টিচার ইভালুয়েশন, ফর্মাল লেকচার, টিচিং, লেকচার টিচিং এর মধ্যে থাকে। কেন আমরা ওই 17টা যে ভেরিয়েবলস কোশ্চেন দিয়েছি, এই 17টা কোশ্চেন আসলে একজন টিচারের বেসিক কম্পিটেন্সি, যেটা হলে সে একজন স্টুডেন্টের কাছে ভালো টিচার হিসেবে পরিচিত হবে, ঠিক আছে? এবার আমার মনে হয় আমরা স্যার আমি কি একটু ফ্লোর পেতে পারি স্যার? আপনি এরপর মুশফিকা ম্যাডাম প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মিটিং গুলো স্যার আমাদের জন্য অনেক এরিয়া ক্রিয়েট করে, যাতে করে ম্যাক্সিমাম জিনিস আমরা জানতে পারি। স্যার আমি স্পেশালি আপনাকে একটু থ্যাঙ্কস জানাতে চাই। আর সেই সাথে স্যার একটা ব্যাপার বলতে চাই যে ভেতরে ছোট ছোট যে ইভেন্ট গুলো আছে, মানে 11টা ফাইল বা বিভিন্ন কাজকর্মের জন্য যদি নিয়মিত এরকম ফার্দার আরো জুম মিটিং এর স্যার আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা, যে আমাদের ইস্যু ওয়াইজ আলোচনার, এইটা একটা ইস্যু। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই মানে মিটিং গুলো যদি ফ্রুটফুলি কন্ডাক্ট করতে হয় স্যার, একটু জাম্প ইন করে তারপরে কথাগুলো বলতে হয়। সো যদি মিটিং গুলো যখন শিডিউল করা হয় তার আগে কিছু নিয়ম কানুন বা চ্যাট বক্সটাকে যদি আরেকটু ইউজ করা যায়, সাবমিউট করার যে বিষয়গুলো, এগুলোকে যদি আরেকটু ক্ল্যারিফাই করা যায়, তাহলে মানে মিটিংটাকে আমরা আরেকটু এফেক্টিভ করতে পারি স্যার। কারণ মানে আপনি স্যার আপনার কথা পুরোপুরি স্যার রিসিভ করতে পারতেছি না, চারপাশ থেকে অনেক সাউন্ড আসছে, প্লাস হচ্ছে স্যার ইউ আর বিং ভেরি ফাস্ট। সো কিছু কিছু জায়গাতে স্যার আমাদের আরেকটু স্লো গেলে বা সবাই যদি একটু কোঅপারেট করে, তাহলে মনে হয় মিটিং গুলো আরেকটু ফ্রুটফুল হয় স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি আপনার খুব ব্যস্ত অ্যাক্টিভ আওয়ার, মানে একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যার অ্যাক্টিভ আওয়ারে কিভাবে, আমি দেখেন অ্যাক্টিভ কাজটা অ্যাক্টিভ আওয়ারই হতে হবে। তো আমরা তো পিসিবি আওয়ারে এই মিটিং করবো না, এটা অ্যাক্টিভ আওয়ারে অ্যাক্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনভিটেবলি মিটিং করবো, আবার এমন ভাবে করবো না যেন আপনারা জুম মিটিং করতে বিরক্ত হয়ে যায়। আমরা টাইম টু টাইম আসবো। আমরা বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং 7 days 24 hours আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, ডাইরেক্ট ফোনে করতে পারবেন, গ্রুপে লিখতে পারবেন, উই উইল রেসপন্ড টু দ্যাট। এক নম্বর। সেকেন্ড হলো আমরা জুম মিটিং আবার আপনাদের সামনে আসবো। আমরা ফুল ইকুইপড হয়ে 1 নভেম্বর থেকে ঘোষণা করে এরপর আপনাদের কাছে এসেছি। উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফার্স্ট। আমরা মোটামুটি সব কনটেক্সটে, শুধু আমাদের সার্টিফিকেটের নমুনা তাও বানানো হয়ে গেছে, কোনো কাজ আমাদের বাকি নেই। এখন আমরা আপনাদের কাছে এসেছি, আমরা এগুলো আসবো এবং আপনাদের কাছে এটা আমরা বলবো। আর যেটা বলেছেন আসলে জুম মিটিং এর কিন্তু একটা এটিকেট আছে, এটা তো আসলে আপনার সম্মানিত শিক্ষক, আমরা বেশি বলি না, আমরা প্রথম দিকে একটু স্টক করে রাখি। আবার অনেকে আছে আমার মধ্যে বয়স্ক হয়ে গেছে, অনেকে আমরা বুঝি না যে কোন জায়গায় মিউট আনমিউট করে, এটা সব বুঝি না। একটু খেয়াল করে নিলে আগে ভালো হয়, তাহলে মিটিং এর জন্য সময় কি কমায়। আজকে আপনারা অনেক ভালো করেছেন, অনেক বেশি ঝামেলা করেননি, ঝামেলা হয়নি। তবে একটু আমরা সবাই খেয়াল রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমিও একটু আস্তে আস্তে কথা বলবো। আমি সবার জন্য ভাবছি যে আমি দ্রুত একসাথে বলে ফেলি, এরপর আপনারা প্রশ্ন করলে তারপরে আমার এই নিঃশ্বাসের মধ্যে যেটা বুঝতে পারবেন না সেটা প্রশ্ন করবেন। অন্য আর কি প্রশ্ন আছে ম্যাডাম? মুশফিকা ম্যাডাম আপনি। স্যার আমি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে অ্যাক্রিডিটেশন কমিটির মেম্বার সেক্রেটারি আছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে একাডেমিক ক্যালেন্ডার আর ইয়ার ক্যালেন্ডার নিয়ে যে কথাটা হলো,
তো আমরা তো এখন সবাই আসলে কাগজগুলো প্রিপেয়ার করব। তো আমাদের এই নিউ ফার্স্ট ইয়ার যে ঢুকলো এই সময় আপনাদের ওখান থেকে একটা আমাদেরকে ক্যালেন্ডার দেওয়া হয়েছিল, তার ভিতরে ওই পূজা তারপরে সব ভ্যাকেশন দেওয়া ছিল। আর এটা তো শুধু আমাদের এই ব্যাচকে দেওয়া হচ্ছে। তো এখন আমরা যে সামনে যে সেপ্টেম্বরে আমরা একটা 25 থেকে 28-এর ভিতরে 4 দিন যে একটা গ্যাপ দিয়েছেন যে কালচারাল তারপরে পূজা, এখন এটা কি আমাদের সবগুলো ব্যাচের জন্য প্রযোজ্য হবে না শুধু আমরা ফেজ 1 কি করব? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুশি হয়েছি যে আসলে ডিজিএমই অনেকগুলো সুন্দর সুন্দর কাজ নিয়ে, যেমন একটা একাডেমিক ক্যালেন্ডারের একটা আউটলাইন করে দিয়েছে বা ইয়ার আউটলাইন করে দিয়েছে। তারা স্টুডেন্ট সাপোর্ট সিস্টেমের কাজ করে, তারা কোয়ালিটি স্ক্রিপ্টে আপডেট করেছে। কারণ এখন ওখানে যারা আছেন কাজ করছেন ডিজি সতার টিম, তারা আসলে এই বিষয়গুলো খুব টেক কেয়ার করেন। আমরা হ্যাপি। আমি যেটা বুঝতে পারি পার্সোনালি যেটা চেক করে দিয়েছেন ওনারা আসলে কিন্তু এই একাডেমিক ক্যালেন্ডার বা ইয়ার ক্যালেন্ডার কিন্তু হয় এই মানে কি বলবো যে নর্মাল যে ইয়ার ক্যালেন্ডার এটাকে সামনে রেখেই কিন্তু এটা করেছেন ওরা, যেটা ফেজ অলরেডি দিয়েছে না। ওরা কিন্তু এবছরের যে ক্যালেন্ডারটা আছে গভর্নমেন্ট ক্যালেন্ডার সেটাকে সামনে রেখে করেছে। ন্যাচারালি হয়তো আপনাদেরকে আগামী বছর আরেকটা দিবে ফেজ অন হতে হলে বা পরবর্তী, কিন্তু একটা জেনারিক বিষয় থাকবে। হয়তো তারিখ চেঞ্জ হয়ে যেতে পারে, বা নিজের হলিডে সুইচে মেডিকেল কলেজ স্টুডেন্ট যায়, যেমন একসময় অটোমেশনের খেলা বয়ে যেত। আমরা কারিকুলামে কি করলাম, পরীক্ষার আগে আমিও নিজে নিয়েছি অটোমেশন, পরীক্ষার আগে ক্লাস করতাম না। দেখেন ফরমেটিভ সাবমিটিভ পরীক্ষার আগে কিন্তু আমরা 12 সালের ক্যারিকুলাম থেকে কিন্তু এটা লিভ দিয়েছি, মানে প্রিপারেটরি লিভ দিয়েছি। ইট ইজ এসেনশিয়াল ফর দি স্টুডেন্ট টু গেট দেম রেডি। এই জন্য কিন্তু এটা আসলে কিছু জেনারিক বিষয় থাকে, এটা খেয়াল করে করতে হবে, বাট ইয়ার ক্যালেন্ডারটা সামনে করতে হবে। এবং অন দ্য বেসিস অফ দ্যাট মানে টপ অফ দ্যাট আপনি কিন্তু কলেজ চাইলে ওটাকে রেখে আরো কিছু করতে পারেন। আমি বোধহয় ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে স্যার একটু জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে আমরা যে সামনে এই বছরে যেটা সেপ্টেম্বরে করব, তাহলে আমরা কি ফার্স্ট ইয়ার সহ আমরা কি 5th ইয়ার পর্যন্ত ইনক্লুড করব না করব না? কারণ এটা তো তারুণ্য উৎসব, এর পরবর্তীতে যদি মানে কলেজ যায় তাহলে কিন্তু স্যার আমাদের বাকি ইয়ার গুলো ইনক্লুড হওয়ার কথা, এটা জানতে চাচ্ছি। এটা আমার মনে হয় এটা ডিজিএম এটা আমাদের সাথে না, ওই ইয়ার ক্যালেন্ডারটা যেহেতু ডিজিএমই দিয়েছে, এটা সাথে ওনাদের ইন্ডাস্ট্রির কোনো বিষয় থাকতে পারে। এটা আমার মনে হয় আপনি ডিজিএমিক বা একাডেমিক বা ডিজি অ্যাডমিনকে জিজ্ঞেস করলে এটার সাথে ওনাদের একাডেমিক ইন্ডাস্ট্রির বিষয় থাকতে পারে। আমরা চাইবো যে ওই বিষয়গুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে, এটা কাউন্সিলের বিষয়। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ থেকে বলছি। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। জি স্যার। স্যার আমরা তো কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ করব। এবং আমরা যদি স্যার আপনি মনে করেন 15 দিন পরে যদি আবার আমরা আমাদের কোয়ারিজ গুলো নিয়ে বসি এবং আমাদের কোয়ারিজ গুলো যদি আগেই হোয়াটসঅ্যাপে আপলোড করে দেই এবং সেটা যদি আপনি জিস্ট আকারে আমাদেরকে আবার গাইড করেন, তাহলে স্যার আমাদের জন্য একটু উপকার হবে স্যার। গুড সাজেশন। তাহলে আমরা টাইম বলবো আপনাদেরকে, আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে দিয়ে দেবেন, তাহলে দ্যাটস গুড। ওইটাকে আমরা ওই কোশ্চেনগুলোকে কম্পাইল করে আমরা সরাসরি আমি যে আজকে যেমন প্রাথমিক কথা বললাম ওই কোশ্চেনের উত্তরগুলোকে সামনে নিয়ে কথা বলে ফেললে অনেক, তাহলে আমাদের সময়টাও আমি যেটা 40 মিনিটের মধ্যে রাখতে চাই সেটা রাখার সম্ভব। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আপনাদের গ্রুপে জানাবো। আপনারা একটু মেহরবানি করে ওই হোয়াটসঅ্যাপ শোনেন, আমার যদি স্বপ্নে ভাঙে এমনিও ঘুম ভাঙে, আমি রাতে মিনিমাম 3 বার হোয়াটসঅ্যাপ দেখি জানেন, আর দিনে যে কখন দেখি তার তো ঠিক নেই। এই জন্য আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখবেন। একটা গ্রুপ আমরা বানিয়েছি, আমাদের সম্মানিত মেম্বাররা কিন্তু নিজেরা ফোন করে আপনাদেরকে সংযুক্ত করেছে। আমরা যখন দেখলাম যে প্রায় সব হয়ে গেছে তখন আমরা জুম মিটিং দিয়েছি। এই মিটিং আমরা আরো আগে করতে চেয়েছিলাম। দেখবেন আমরা প্রথম দিকে অনেক ডকুমেন্ট দিয়েছি, কিন্তু পরে যারা যুক্ত হয়েছেন তারা সেই ডকুমেন্ট পাননি, আমরা ওনাদেরকে ইন্ডিভিজুয়াল দিয়েছি। আজকে আমরা আবার সব ডকুমেন্ট দেবো, আপনারা দেখবেন, এবং অনেক ডকুমেন্ট দেবো। আজকে প্রথম 5টা দেবো, কালকে আবার দেবো, এগুলো দিতে হবে। ঠিক আছে? মানে খুলনা মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল স্যার, আপনি স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার যে ওই আমাদের এই অ্যাক্রেডিটেশন কমিটিটা, এটা তো স্যার বিএমইএসসি এক্সটেনশন মনে করে আমরা মেডিকেল, আমাদের ঘাড়ে দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে স্যার। তো আমাদেরকে স্যার ট্রেন করার দায়িত্বটাও স্যার আপনাদের উপর কিছুটা, আমাদের জন্য একটু যদি আরেকটু ওয়ার্কশপ বা এক্সটেন্সিভ কোনো সেশন যদি বিবেচনা করা যায় পরবর্তীতে, এটা একটা অনুরোধ স্যার। সম্মানিত মেম্বার, আমরা 4 মিনিট আলোচনা করেছি যে আমরা আপনাদেরকে চিঠি পাঠাবো। আপনাদেরকে আমাদের যে টাকা নাই, কিন্তু আমরা ট্রেনিং দিতে পারবো। আপনারা আসলেন, আমরা ট্রেনিং দেবো। আমরা এটা কাউন্সিল আলোচনা করবো, আপনারা আসলেন, আমরা আমাদের বসার জায়গা আছে।
চা নাস্তা জি আমরা স্যার, খাওয়ালাম, কিন্তু আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা আমরা হয়তো করবো আশা করি। সেটাই হবে স্যার, সেটাই যথেষ্ট স্যার, সেটা। আর স্যার এখানে একটু স্যার অনেকগুলা কমিটি বারবার রিপিটেশন হচ্ছে স্যার, মন্ত্রণালয়ের 22-এর যে আইন অনুযায়ী স্যার 4টা কমিটি, যেগুলো আপনারাও দিয়েছেন স্যার, একাডেমিক কমিটি। আমার মনে হয় এটা আপনার এটা 4টা কমিটি আমি একটু বলে ফেলি দ্রুত, সুবিধা হবে। জি 4টা কমিটি গভর্নমেন্টের জন্য, এটা হলো নন গভর্নমেন্ট মেডিকেল ডেন্টাল কলেজ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2022-এর মধ্যে 4টা কমিটি। প্রথম হলো আপনার বলা আছে ম্যানেজমেন্ট কমিটি। ম্যানেজমেন্ট কমিটি হলো আপনার ক্ষেত্রে গভর্নিং বডি, কারণ আপনার কলেজে নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য গভর্নিং বডি ইজ দ্য হাইয়েস্ট বডি যারা ম্যানেজ করে গভর্নিং বডি। আচ্ছা এরপরে আপনি আসেন একাডেমিক কোঅর্ডিং। জি স্যার, 2 নম্বর দেওয়া আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কমিটি। হ্যাঁ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কমিটি বলতে ওখানে কিন্তু স্যার সব কলেজে, অনেক কলেজে আছে তার প্রিন্সিপাল স্যার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ঢোকেন না, বাট দে হ্যাভ এ সেপারেট রুট অফ ম্যানেজমেন্ট। তো ওই কমিটি যারা আছে, হয়তো গভর্নিং বডি চেয়ারম্যান থাকে, তার এসপিওরা থাকে, অ্যাকাউন্টস থাকে, তারা নেই। তো ওই কমিটি আলাদা, বুঝতে পারছেন? ছাত্রদের টাকা পয়সা কিভাবে নেওয়া হয় না হয় ব্যাংকে বলা, ওই কমিটি আলাদা। এরপরে বলা আছে একাডেমিক কমিটি। একাডেমিক কমিটি মানে হলো আপনার একাডেমিক কাউন্সিল, আপনার কলেজে একাডেমিক কাউন্সিল আছে, একাডেমিক কাউন্সিল। থার্ড আছে এডুকেশনাল কোয়ালিটি কন্ট্রোল কমিটি। আপনার যে কোয়ালিটি এসুরেন্স স্কিমের আওতায় যে একাডেমিক কোঅর্ডিনেশন কমিটিতে আছে, খেয়াল করেন, একাডেমিক কোয়ালিটি এসুরেন্স স্কিমের আওতায় একাডেমিক কোঅর্ডিনেশন কমিটি আছে। যে একাডেমিক কোঅর্ডিনেটর নট বিলো দ্য র‍্যাঙ্ক অফ অ্যাসোসিয়েট প্রফেসর ওয়েল অ্যাকসেপ্টেড অ্যাকাডেমিক্যালি সাউন্ড অ্যাপয়েন্টেড বাই দ্য একাডেমিক কাউন্সিল। ওই কমিটি, এবং যেখানে 4 জন সেলফ কোঅর্ডিনেটর থাকে, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওটা হলো একাডেমিক এডুকেশনাল কোয়ালিটি কন্ট্রোল কমিটি। ঠিক আছে, থ্যাংক ইউ, এই 4টা থ্যাংক ইউ, কমিটি থ্যাংক এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজকে ঝামেলা আমরা গভর্নমেন্ট মেডিকেল তাদের মধ্যে বুঝিয়ে দিয়েছি, বাট ইট ইজ আপনারা জেনে খুশি হবেন, যেহেতু এখন পর্যন্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের আলাদা আইন নেই। কাউন্সিল মনে করেছে নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য যে আইন তৈরি করা হয়েছে মহান জাতীয় সংসদে, সেই আইনগুলোকে আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লিকেবল মনে করি। এটা কাউন্সিল সিদ্ধান্ত দিয়ে রেখেছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ডু হ্যাভ এনি কোশ্চেন? আমাদের আর 7 মিনিট 8 মিনিট সময় আছে। আপনারা আসসালামু আলাইকুম স্যার, আমি শহীদ মুনসুর আলী মেডিকেল থেকে বলছি। জি আসসালামু আলাইকুম। আমরা কাজ শুরু করি স্যার, যতগুলো পয়েন্টের বিষয়ে আলোচনা হলো, তারপরে আমার মনে হয় স্যার নভেম্বর মাসে যখন আমরা অ্যাপ্লিকেশনের জন্য আমরা অ্যাপ্লাই করা শুরু করব, তার আগে একটা যদি স্যার জুম মিটিং হয় তাহলে খুব ভালো হয়। এটাকে আমরা আপনার কথা একটা তারপর দুটো করবো, আর চেষ্টা করবো এটাকে একটা মিটিং করা যায় কেন, আমরা টাকা দিতে পারবো। জি, আমরা কাজ শুরু করলে বুঝবো যে কোথায় আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা তখন আবার জেনে নিব। জি, যে কোনো সময় আপনারা গ্রুপে লিখবেন, ইন্ডিভিজুয়ালি লিখবেন, উই উইল রেসপন্ড টু দ্য কোশ্চেন, সেখানে ট্রাই করে। এবং থ্যাংক ইউ স্যার। প্রফেসর হুমায়ুন, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বলছি। আমার ওই যে একটা মত, আমি একটা মত দিতে চাচ্ছি যে ওই যে একজন বললেন যে 15 দিন পর পর যদি একটা জুম মিটিং করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা প্রোগ্রেস গুলো একটু বুঝতে পারি, প্লাস আমার মনে হয় যে এটা সবার জন্য একটু ভালো হবে। এটা তো বড় একটা গ্রুপে আমরা কাজ করছি, আমরাও কাজ করছি, তাহলে মনে হয় সবার জন্যই উপকৃত হবে। আর থ্যাংক ইউ যে এই ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এটাতে আমরা ইনশাল্লাহ উপকৃত হব এবং কাজ আমরা করে যেতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রফেসর ম্যাডাম। পরের দিন পর দেখলাম ম্যাডাম, আপনি দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ 15 দিন 22 দিন মধ্যে আবার মিটিং করব, এবং অবশ্যই আমরা এটা করব। আর কারো কিছু বলার আছে? আচ্ছা, আর না থাকলে আমার প্রায় শেষ দিকে চলে এসেছে। আমার লাস্ট কোশ্চেন প্রফেসর হুমায়ুন, একটা লাস্ট কোশ্চেন। আমাদের লাইব্রেরিতে, বলেন। হ্যাঁ, আমাদের লাইব্রেরিতে অলরেডি আমাদের উই হ্যাভ গট মোর দ্যান 250 সিটস, মানে কিন্তু আমাদের বই আছে মোর দ্যান 4000, আমাদের জার্নাল আছে, আমরা সব যা সাবপ্রেস করছি। লাইব্রেরির ব্যাপারে বলি, লাইব্রেরির ব্যাপারে আমরা উই ওয়ান্ট টু মানে কানেক্ট উইথ দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যাতে আমরা লাইব্রেরিটা করতে পারি। এইটার ব্যাপারে যদি কোনো একটা গাইডলাইন দিয়ে দিন লাইব্রেরির ব্যাপারে। মানে আসলে আমরা স্যার আসলে প্রথমে আমাদের যেহেতু গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী লেভেলে থাকতে হবে, এই জন্য আমরা আসলে ফিজিক্যালটাকে প্রথম প্রাধান্য দিই। গভর্নমেন্ট কতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ লেভেল করেছে, আমরা ডিজি মহোদয়কে বলবো যে ওই টার্মিনাল এন্ডটা নন গভর্নমেন্টে দেওয়া যায় কেন, তারা আসলে লেভেলের জন্য অনেক বই ক্রয় করেছে, সেটা দিতে পারে, ভিতরে গভর্নমেন্টের মধ্যে আছে, সেটা আমি ডিজি মহোদয়কে অনুরোধ করবো, তাদের সাথে কথা বলবো, ফিজিবিলিটি পোস্টার পারেন। আর আপনার সাথে যদি কোনো ধরেন কোনো ইউনিভার্সিটির সাথে বাইরে বা যে কোনো
আপনারা নিজেরা করতে পারেন, করবেন। অনেক বই আছে, আবার তারা হার্ড কপি না কিনে সফট কপি দিয়ে কিন্তু অনেক মানে পাবলিশার দেয়। এটার মাধ্যমে আপনারা শুরু করতে পারেন। এটা স্টার্ট, কালকে তো সব পারা যাবে না। তো আপনাদের লাইব্রেরিতে মেডিকেল এডুকেশনের বই থাকা উচিত, মেডিকেল এডুকেশনের বই থাকা উচিত। এগুলো স্যার আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ আমরা ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে আমাদের এমন দিন মেম্বার, আমাদের সব মেম্বার আমরা গ্রুপে আছি। আমি প্রফেসর কাজী সাহেব ম্যাডামকে একটু বলে, আমরা 4 মিনিট সময় আছে, ম্যাডাম একটু বলবে, এরপর ক্লোজ করব। ম্যাডাম প্লিজ, প্রফেসর কাজী সাহেব ম্যাডাম প্লিজ। আসসালামু আলাইকুম। না, এতক্ষণ কথা বলার পর আমার আর কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ জয়েন করেছেন, এবং আমিও আমাদের রেজিস্ট্রার স্যারের সাথে কথা মিলিয়ে বলতে চাই, যে কোনো সময় আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন, টেলিফোনে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা প্রশ্ন দিয়ে রাখলেও আমরা পরে সবাই আরবার গ্রুপ করে বসে সেগুলি সলভ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। আমরা জানেন আমরা এখানে 8জন মানুষ সারাদিন সকালে আসি অফিসে, বিকাল পর্যন্ত থাকি। আমরা ফুল টাইম আছি। আমরা চেষ্টা করছি, দেশ আমাদের একটা দায়িত্ব দিয়েছে। সবাই রিটায়ার্ড, কিন্তু আমি সময় শেষে রিটায়ার্ড করেছি, বাট আমার অনেক আগে রিটায়ার। আমাদের চেয়ারম্যান স্যার সে 2006 রিটায়ার করেছে। বাট উই আর ওয়ার্কিং, মানে আমাদের যারা আছে আমার চেয়ে বরঞ্চ সবাই বেশি পরিশ্রম করেন। তো আমরা সবাই মিলে কাজ করছি। আপনারা যে কোনো সময় আমাদের সাথে সহযোগিতার জন্য আমাদেরকে ডাকবেন, ফোন করবেন, এসএমএস করবেন, গ্রুপ করবেন। শুধু একটা নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু আপনারা সবসময় অ্যাক্টিভ থেকে। তো আমরা আপনাদের পাশে আছি। আমরা চাইবো যে আপনার 1 নভেম্বর থেকে প্রস্তুতি নিয়ে এর মধ্যে আমরা কিন্তু এটা জানিয়েছি 19 ফেব্রুয়ারি 2025। এবার আবার এখন সেপ্টেম্বরে জানালাম, এখনো 2 মাস। 2 মাসে কিন্তু এটা কি বলবো যে দেশকে পরিবর্তন করে ফেলা যায়। মেডিকেল সব দাবি এবং নন গভর্নমেন্ট মেডিকেল সেটা পারবো, এটা বিশ্বাস করি। গভর্নমেন্ট মেডিকেল চেষ্টা করছে। সুতরাং সবাই ভালো করবে, সবাই ফ্লেক্সিবল হবে, সে প্রত্যাশা রেখে সবাই এই কাজে আপনাদের মেডিকেল কলেজের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে কলেজ মনে করেছে, চেয়ারম্যান, মেম্বার, সেক্রেটারি, আমাদের গাইডেন্স প্রিন্সিপাল স্যার, ম্যাডাম, তো আপনার সেই প্রত্যাশা রাখি, সেই বিশ্বাস রাখি, সেই কনফিডেন্স রাখি, এবং সবাই মিলে আমরা দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থার সরকারি বেসরকারি পার্থক্য থাকবে না, সবাই কোয়ালিটির উপর নির্ভর করবে। হুইচ মেডিকেল কলেজ দ্য বেস্ট মেডিকেল কলেজ, এটা আসবে। সো গভর্নমেন্ট মানি বেস্ট না, নন গভর্নমেন্ট মানি বেস্ট না, বেস্ট নির্ভর করবে যে আসলে রিয়েল বেস্ট। এবং এই ইন্ডিকেটর সেট করা হয়েছে অন দ্য বেসিস অফ দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। 14টা প্রাপ্ত দেশের শিক্ষা স্ট্যান্ডার্ড নিয়ে দেশের বিএমডিসি মন্ত্রণালয়, ডিজিএমই, ইউনিভার্সিটি আমরা বিশ্বাস করি এই ক্রাইটেরিয়া উত্তীর্ণ হবে ইন্ডিকেটর। আমি 30 বছরের মধ্যে দেশে মেডিকেল এডুকেশন ফিল্ডে কাজ করি, আমার একটা নিজস্ব অভিমত আছে। আই ডু বিলিভ দ্যাট এই ক্রাইটেরিয়া এগিয়ে আসবে, দে উইল বি দ্য বেস্ট, ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।